আসসালামু আলাইকুম। ইজি টু গো এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আমি শাওন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ক্লাসে। আজকের এই ক্লাসটিতে আলোচনা করা হবে ৮ম শ্রেণীর জীবন এবং জীবিকা বইয়ের যেই ৫ম চ্যাপ্টারটি রয়েছে অর্থাৎ আর্থিক সেবা ও সুযোগের সাথে পরিচয়। এই আর্থিক সেবা ও সুযোগের সাথে পরিচয় চ্যাপ্টারটির উপর। এই চ্যাপ্টারটিকে আমরা মোট ২ টি ভাগে ভাগ করেছি। আমরা ১ম ভাগে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। সেই বিষয়গুলো যদি আপনি দেখে না থাকেন, অবশ্যই আমাদের এই চ্যাপ্টারের যে ১ম ভাগটা ছিল, সেই ১ম পার্টটা দেখে আসবেন এবং আজকের এই ক্লাসে আমরা মূলত আলোচনা করব আমাদের এই ক্লাসের যে ২য় পার্টটি রয়েছে, অর্থাৎ আমাদের এই চ্যাপ্টারের আলোচ্য বিষয়ের শেষের অংশগুলো, এই শেষের অংশগুলো নিয়ে মূলত আজকে আলোচনা করা হবে। এই চ্যাপ্টারটিতে মোট যে আলোচ্য বিষয়গুলো রয়েছে, সেই আলোচ্য বিষয়গুলোকে আমরা মোট ৭ টি ভাগে ভাগ করেছি। তার মধ্যে প্রথমত হচ্ছে আর্থিক অন্তর্ভুক্তি সম্পর্কে জেনে নিই। দ্বিতীয়ত হচ্ছে বিভিন্ন আর্থিক সেবার পরিচয়। তৃতীয়ত হচ্ছে বিনিয়োগ সেবা। ৪ নম্বরে ঋণ সেবা। ৫ নম্বরে বীমা সেবা। ৬ নাম্বার মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ও অনলাইন ব্যাংকিং সেবা এবং ৭ নাম্বারে রয়েছে আর্থিক অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমের সেবা প্রাপ্তির জন্য প্রয়োজনীয় যোগ্যতা এবং প্রাপ্য সুবিধা। এই ৭ টি ভাগে ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটি ভাগ নিয়েই মূলত আমরা হচ্ছে এখানে আলোচনা করব এবং যেহেতু চ্যাপ্টারটি বেশ বড় যার জন্য আমরা ২ টি ভাগে ভাগ করেছি। ১ম ভাগে আমরা হচ্ছে ১ম যেই ধাপগুলো ছিল, ১ম যে আলোচ্য বিষয়গুলো ছিল, সে আলোচ্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং আমাদের যে ২য় পার্ট থাকবে সেই ২য় পার্টে আমরা মূলত আলোচনা করব আমাদের যেই এই অধ্যায়ের যে শেষের অংশগুলো রয়েছে, সেই শেষের অংশগুলো নিয়ে। এখন আপনার স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, সবগুলো ছবি আসলে এই চ্যাপ্টার রিলেটেড। এই চ্যাপ্টারের ভিতরে যখন আমরা প্রবেশ করব, তখন আশা করছি এই ছবিগুলোকে চ্যাপ্টারের যে আলোচ্য বিষয়গুলো রয়েছে, সেই আলোচ্য বিষয়গুলোর সাথে অনেকটা রিলেট করতে পারবেন। আমরা আমাদের চলতি পথে অনেক সময় অনেক আম ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান দেখে থাকি, আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান দেখে থাকি। কিন্তু আমরা জানি না সেই প্রতিষ্ঠানগুলো থেকে কিভাবে আমরা ঋণ নিবো বা কিভাবে সেখানে আমানত রাখবো, জামানত রাখবো বা এই সংক্রান্ত বিষয়ে আমাদের হয়তো তেমন কোনো ধারণাই নেই। কিন্তু আমরা পূর্ববর্তী চ্যাপ্টারগুলোতে যে পড়ে এসেছি যে আমরা উদ্যোক্তা হবো, আমরা নিজেদের ব্যবসা নিজেরা তৈরি করবো। কিন্তু আপনি যদি উদ্যোক্তা হতে চান বা ব্যবসা হতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে অর্থনৈতিকভাবে সচ্ছল হতে হবে বা হচ্ছে একটা মূলধন লাগবে যে মূলধন দিয়ে আপনি ব্যবসাটা শুরু করবেন। এই মূলধন কিভাবে আপনি জোগাড় করতে পারেন, এই মূলধন জোগাড় করার যে প্রক্রিয়াগুলো রয়েছে বা আপনার সঞ্চিত অর্থ কিভাবে আপনি জমা করতে পারেন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে এই চ্যাপ্টারটিতে আলোচনা করা হয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে এই চ্যাপ্টারের যে মূল বিষয়গুলো রয়েছে সেই মূল বিষয়গুলোতে চলে যাওয়া যাক। সঙ্গত কারণেই এই চ্যাপ্টারটিকে আমাদেরকে ২ টি ভাগে ভাগ করতে হয়েছে। ১ম ভাগে আমরা আলোচনা করেছিলাম আর্থিক অন্তর্ভুক্তি সম্পর্কে, বিভিন্ন আর্থিক সেবার পরিচয় সম্পর্কে এবং আমরা আলোচনা করেছিলাম বিভিন্ন রকমের যে বিনিয়োগ সেবাগুলো রয়েছে, সেই বিনিয়োগ সেবাগুলো সম্পর্কে। এই পর্যায়ে অর্থাৎ আজকের যে ২য় পার্টটি রয়েছে, সেই ২য় পার্টে আমরা আলোচনা করব বীমা সেবা নিয়ে। আপনারা যদি আমাদের ১ম পার্টটি দেখে না থাকেন, অবশ্যই সেই ১ম পার্টটি দেখে আসবেন। কেননা ১ম পার্টের সাথেই পার্টের হয়তো অনেক কিছু রিলেভেন্সি থাকতে পারে, অনেক কিছু সংযোগ থাকতে পারে। এজন্য আপনাদেরকে অনুরোধ করছি যে ১ম পার্টটি দেখে না থাকলে অবশ্যই সেই ১ম পার্টটি দেখে তারপর আসবেন। এবং এই পাঠে আমরা মূলত আলোচনা করব বীমা সেবা নিয়ে এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ও অনলাইন ব্যাংকিং সেবা এবং সর্বশেষ আমরা আলোচনা করব আর্থিক অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমের সেবা প্রাপ্তির জন্য প্রয়োজনীয় যোগ্যতা এবং প্রাপ্য সুবিধা। তো আমাদের যে প্রথম অংশটি রয়েছে অর্থাৎ বীমা সেবা, আমরা বীমা সেবা নিয়ে আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো চলুন ক্লাসটি শুরু করা যাক। বীমার ব্যাপারটা যদি হচ্ছে বলতে হয়, বীমার ধারণাটি কিভাবে আসে বা বীমা ঠিক কিভাবে কাজ করে, সেই সেই ব্যাপারে একটা গল্প বলছি আপনাদেরকে। অনেক আগে এক সমাজে মানুষ আসলে চিন্তা করলো যে যখন হঠাৎ করে আসলে কেউ মারা যাচ্ছে সংসারের যারা উপার্জনক্ষম থাকে, যেমন একটা সংসারের মধ্যে যদি ৫ জন মানুষ থাকে, ৫ জনের সবাই আসলে উপার্জন করে না, সেখানে হয়তো ১ জন বা ২ জন মানুষ উপার্জন করে। তো সেই সমাজে দেখা যেত কি যে যখন একজন মানুষ বা সংসারে যারা উপার্জন করে তারা মারা যেত, সেক্ষেত্রে আসলে সংসারটা একদম পথে বসে যেত। তাদের পক্ষে আসলে নতুন করে কোনো কিছু করা বা নতুন করে কোনো কিছু শুরু করাটা একটু কষ্টকর হয়ে যেত। সেজন্য ওই সমাজের মানুষ তখন চিন্তা করলো কি যে তারা হচ্ছে যখন তাদের হাতে টাকা থাকে
সেই টাকা থেকে তারা হচ্ছে কিছু, কিছু করে টাকা সেখানে সঞ্চয় করবে। এবং যখন তাদের ওরকম কোনো খারাপ সময় আসে, কোনো দুর্ঘটনা হয় বা যখন তাদের সে টাকাটার প্রয়োজন হয়, তাহলে যেন সেই টাকাটা তারা একবারে তুলে নিয়ে এসে খরচ করতে পারে। সেই সমাজের একটা প্রচলন বিধান ছিল যে যদি হচ্ছে কেউ মারা যেত বা কেউ কোনো খারাপ অবস্থার মধ্যে দিয়ে যেত, তখন ওই গ্রামের সবাই হচ্ছে টাকা তুলে তাকে সাহায্য করত। মূলত কনসেপ্ট বা ধারণাটি অনেকটা এরকম ছিল যে একটা গ্রামে 10 জন মানুষ আছে, সেখানে যদি একজন অসুস্থ হয়ে যেত বা একজন কোনো খারাপ সময়ের মধ্যে দিয়ে যেত, তাহলে হচ্ছে বাকি যে 9 জন আসছে সবাই টাকা তুলে তাকে সাহায্য করত। কিন্তু যখন আসলে সেই একজন মানুষ কোনো একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যেত বা তার টাকাটার দরকার হতো, তখন এমন হতো যে অনেকের কাছে তখন ইনস্ট্যান্ট বা তৎক্ষণাৎ টাকা থাকতো না। অনেক সময় হয়তো হাত খালি থাকতো, যার জন্য তারা কিন্তু ওই সময়টাতে টাকা দিতে পারতো না। এইজন্য তারা করলো কি, তারা হচ্ছে সবাই মিলে একটা মিটিং করলো এবং সেই মিটিং এ তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা হচ্ছে আগে থেকে টাকা উঠিয়ে জমিয়ে রাখবে। যাতে করে মানুষ হচ্ছে যখন কারো বিপদ আসে বা যখন কারো প্রয়োজন হয়, সাথে, সাথে যেন সেই প্রয়োজনটা তারা মিটাতে পারে। তো আগে থেকে যখন টাকাটা তারা তুলে রাখার সিদ্ধান্ত নিল, সেক্ষেত্রে একটা উপকার হলো কি, সুবিধা হলো কি, যখন হচ্ছে তাদের ভালো সময় আসে বা যখন হাতে টাকা থাকে, সেই সময়টাতে তারা টাকা দিতে পারবে। এইভাবে করে কিন্তু বীমার যেই মূল ধারণাটি বা বীমার যে কনসেপ্টটি, সেই কনসেপ্টটি তৈরি হয়। বর্তমানে আধুনিক সমাজে বীমা বলতে যা বোঝানো হয় সেটা হচ্ছে অনেকটা এরকম যে, যেমন ধরুন আপনি স্বাস্থ্য বীমা করলেন। আপনার নিজের জন্য স্বাস্থ্য বীমা করেছেন। স্বাস্থ্য বীমা করার জন্য আপনাকে যা করতে হবে, হয়তো আপনি একটা বীমাকারী কোনো প্রতিষ্ঠানে গিয়েছেন। সেখানে যাওয়ার পরে বীমার যে অফিসার বৃন্দ রয়েছে তারা হয়তো আপনার সাথে কথা বলবে। আপনি একটা ফর্ম পূরণ করবেন। তারা আপনার স্বাস্থ্যের একটা চেকআপ করবে এবং সবকিছু করার পরে তারা একটা নির্দিষ্ট পরিমাণ ফি আপনার থেকে নিবে। কিরকম ফি নিবে? এই ফি এর এগেইনস্টে বা ফি এর জন্য আপনাকে হচ্ছে প্রতি নির্দিষ্ট সময় পর, পর সেই ফিটা দিতে হবে। এই ফিটা দিলে কি হবে? এই ফিটা দিলে যখন আপনার কোনো রকম আপৎকালীন সময় আসবে বা যখন হচ্ছে আপনার কোনো রকম দুর্ঘটনার শিকার আপনি হবেন, সেই সময়টাতে সেই বীমাকারী প্রতিষ্ঠান আপনার যাবতীয় খরচের দায়ভারটা তারা নেবে। তো এই যে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ ফি দিচ্ছেন, যেটাকে ইংলিশে বলা হয় প্রিমিয়াম। অর্থাৎ বীমাকারী প্রতিষ্ঠান আপনার হেলথ চেকআপ করে আপনার হচ্ছে সার্বাঙ্গিক জিনিস বিবেচনা করে তারা একটা প্রিমিয়াম সেট করে দিবে। সেটা একেকজনের জন্য একেক রকম হতে পারে। যেমন যারা একটু কম বয়স্ক আছে আপনাদের মতো, তাদের জন্য হয়তো প্রিমিয়ামটা খুবই কম হতে পারে। আবার যারা একটু বেশি বয়স্ক আছে তাদের জন্য হয়তো প্রিমিয়ামটা অনেক বেশি হতে পারে। এরকম করে একেকজনের জন্য একেক রকম প্রিমিয়াম তারা সেট করবে এবং সেই প্রিমিয়াম অনুযায়ী তারা হচ্ছে টাকাটা গ্রাহকদের থেকে নিবে এবং যখন হচ্ছে গ্রাহকদের কোনো সমস্যা হবে বা হচ্ছে তার টাকাটার প্রয়োজন হবে অসুস্থজনিত কারণে, তখন হচ্ছে বীমা কোম্পানি যাচাই বাছাই করে সে টাকাটা হচ্ছে তখন প্রদান করবে। তো এটাই মূলত হচ্ছে বীমার কনসেপ্ট। তো দেখি আমাদের বইতে আসলে কি লিখে আছে। বীমা কিন্তু অনেক রকমের হতে পারে। যেমন হচ্ছে সেটা আপনার হাতে যে স্মার্টফোন আছে, যে স্মার্টফোনটি দেখতে পাচ্ছেন, স্যামসাং কিন্তু রিসেন্টলি আম একটা হচ্ছে নতুন একটি ধারণা নিয়ে আসছে। তারা হচ্ছে আ যা তাদের যে ইউজার রয়েছে, তাদের যে গ্রাহক রয়েছে, তাদেরকে কিন্তু হচ্ছে ডিসপ্লের উপরে হচ্ছে এক রকমের বীমা প্রদান করছে। আবার হচ্ছে আপনার যেই যানবাহন রয়েছে, যানবাহনের উপরে বীমা থাকে, স্বাস্থ্য বীমা থাকে, আগুন লেগে যদি আপনার কোনো কিছু নষ্ট হয়ে যায় সেটার উপর বীমা থাকে। এরকম অনেক রকম বীমা হতে পারে। মানব জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ঝুঁকি এবং অনিশ্চয়তায় ভরপুর। মানব জীবনের মতো অর্থনৈতিক কর্মকাণ্ডেও ঝুঁকি এবং অনিশ্চয়তা বিরাজমান। পণ্য উৎপাদন থেকে শুরু করে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত ঝুঁকি বিদ্যমান। মানব জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান ঝুঁকি এবং অনিশ্চয়তাকে হ্রাস করার জন্যই বীমা ব্যবস্থার উদ্ভব। অর্থাৎ আপনাকে যদি প্রশ্ন করা হয় যে বীমা কাকে বলে, সেক্ষেত্রে আপনার উত্তরটা হবে পণ্য উৎপাদন থেকে শুরু করে ভোক্তার কাছে পৌঁছানোর জন্য ঝুঁকি বিদ্যমান। মানব জীবনের বিভিন্ন ক্ষেত্রে ঝুঁকি বিদ্যমান। এই যে ঝুঁকি রয়েছে, এই ঝুঁকি এবং অনিশ্চয়তাকে হ্রাস করার জন্য যা করা হয় সেটাই হচ্ছে বীমা। তাহলে উত্তরটা কি হতে পারে? আমাদের মানব জীবন বা হচ্ছে অর্থনৈতিক জীবনে, মানবিক জীবন, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে বিভিন্ন রকমের ঝুঁকি এবং অনিশ্চয়তাকে হ্রাস করার জন্য আমরা যে ব্যবস্থা গ্রহণ করি সেটাই হচ্ছে বীমা। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে একটি বাজারে ২০০টি দোকান আছে। প্রতি বছর একটি বা দুটি দোকানে আগুন লেগে মালামাল সব পুড়ে যায়। যেমনটা আমি একটু আগে বলছিলাম যে আগুনের জন্য কিন্তু বীমা হয়ে থাকে।
তো এখানে বলা আছে প্রতি বছর একটি বা দুইটি দোকানে আগুন লেগে মালামাল সব পুড়ে যায়। যাদের দোকান পুড়ে যায় তাদের পক্ষে আর ব্যবসা টিকে থাকার সম্ভাবনা নিঃস্ব হয়ে যায়। প্রতিটি দোকানে গড়ে ৳১,০০,০০০ মাল থাকে। কোন দোকানে আগুন লাগবে তা কেউ আগে থেকে বলতে পারে না। সকল দোকানের মালিকই প্রতি মুহূর্তে ঝুঁকি বা অনিশ্চয়তা থাকে। এখন প্রতিটি দোকান মালিকই যদি তাদের ঝুঁকি ভাগ করে নেয়, অর্থাৎ প্রত্যেকে যদি মাসে ৳১০০ করে ঝুঁকি বাবদ অর্থ জমা রাখে, তাহলে প্রত্যেক বছরে জমাকৃত অর্থের পরিমাণ হবে ৳১,২০০। আর সবার জমাকৃত অর্থের পরিমাণ হবে ৳২,৪০,০০০। এই পরিমাণ অর্থ দিয়ে বছরে ১টি বা ২টি দোকান পুড়ে গেলে তার সম্পূর্ণ ক্ষতিপূরণ দেয়া সম্ভব। ফলে কোনো দোকানিকে আর ভয় বা অনিশ্চয়তার মধ্যে থাকতে হবে না। মাত্র ৳১,২০০ দিয়ে সকল দোকানি ঝুঁকিমুক্ত থাকতে পারবে। বীমা ব্যবস্থা ঠিক এভাবেই কাজ করে। যেটা আমরা গল্পের এই ক্লাসের শুরুতে একটা গল্প আকারে বলেছিলাম যে, একটা সমাজের গল্প বলেছি। সেই জায়গা থেকেই কিন্তু বীমার ধারণাটি এসেছে। পরবর্তীতে আধুনিক সমাজে বিভিন্ন রকমের আধুনিক বিভিন্ন মতবাদের উপর ভিত্তি করে বীমার যে কনসেপ্টটি রয়েছে, এই বীমার টোটাল কনসেপ্টটি কিন্তু এভাবেই কাজ করে। যেমন এখানে বলা আছে প্রতি মাসে ৳১,০০০ জমাদান হিসাবে ১০ বছর মেয়াদে ৳৩,০০,০০০ জীবন বীমা পলিসি ক্রয়কারী ব্যক্তি যদি পলিসির মেয়াদকালে হঠাৎ মৃত্যুবরণ করে, তাহলে বীমা কোম্পানি তার পরিবারকে পলিসির পুরো টাকা প্রদান করে। ফলে তার মৃত্যুর কারণে তার পরিবারের আর্থিক সমস্যায় পড়ে না। একইভাবে আমাদের চারপাশে প্রতিনিয়ত ঘটে যাওয়া বিভিন্ন ধরনের দুর্ঘটনা, যেমন অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা, চুরি, ডাকাতি ইত্যাদির বিপরীতেও দুর্ঘটনা বীমা করা যায়। এ ধরনের বীমা করা থাকলে দুর্ঘটনায় আমাদের যে আর্থিক ক্ষতি হয়, তা বীমা কোম্পানি থেকে ক্ষতিপূরণ হিসেবে পাওয়া যায়। তার মানে আমরা যেটা বলছিলাম যে, আমাদের বীমার যে সংজ্ঞাটি ছিল, সেই সংজ্ঞাতে কিন্তু আমরা বলেছি আমাদের যে ক্ষতির একটা সমূহ সম্ভাবনা থাকে বা একটা ঝুঁকির সম্ভাবনা থাকে, সেই ঝুঁকি এবং অনিশ্চয়তাকে কমানোর জন্যই মূলত বীমা করা হয়ে থাকে। তো বীমা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে হয়ে থাকে। যেমন জীবন বীমা হতে পারে, স্বাস্থ্য বীমা হতে পারে, আগুনের বীমা হতে পারে, জাহাজে মালামাল পরিবহন করার বীমা হতে পারে। সেটা যানবাহন দিয়ে মালামাল পরিবহন করার বীমা হতে পারে, যানবাহনের বীমা হতে পারে। এখন এখানে কিন্তু ২ টা পার্টি থাকে বা ২ টা অংশীদার থাকে। একটা হচ্ছে যে বীমা করছে সে, আরেকটা অংশ হচ্ছে যে বীমা প্রদান করছে। অর্থাৎ যে প্রতিষ্ঠানটি বীমা প্রদান করছে। তাহলে এখানে আসলে এই বিষয়টা কিভাবে কাজ করে? এই বিষয়টা হচ্ছে কাজ করার একটি ধরন হচ্ছে একেকটা বীমার কিন্তু একেক রকম পলিসি রয়েছে। একেকটা বীমার একেক রকম ধরন রয়েছে। যেমন জীবন বীমা একরকম, আবার হচ্ছে আগুনের জন্য যে বীমাটা প্রদান করা হয় সেটা একরকম। আবার যানবাহনের বীমাটাই আরেক রকম। তো আমি যদি জীবন বীমা নিয়ে কথা বলি, জীবন বীমা এবং হচ্ছে অন্যান্য সাধারণ বীমা নিয়ে কথা বলি। জীবন বীমার মধ্যে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে ধরুন একজন মানুষ যার নাম হচ্ছে রহিম। রহিম সাহেবের বয়স হচ্ছে ৫০। ৫০ বছর বয়সে তিনি চিন্তা করলেন যে তিনি তার জীবন বীমা করতে চান। এবং এই উদ্দেশ্যে তিনি একটা প্রতিষ্ঠানের কাছে গেলেন এবং প্রতিষ্ঠানের কাছে যেয়ে বীমা প্রতিষ্ঠানের কাছে যেয়ে বললেন যে সে বীমা করতে চায়। তার বয়স এত এবং তার প্রিমিয়ামটা কতটুকু হবে। আর প্রিমিয়ামটা কি এটা আমি একটু আগেই বলেছিলাম। আশা করছি আপনারা বুঝেছেন। সেক্ষেত্রে রহিম সাহেবের যে শারীরিক টেস্ট রয়েছে বা আনুষঙ্গিক হিসাব বিবেচনা করে রহিম সাহেব হয়তো জানবেন যে তার প্রিমিয়ামটা কত হতে পারে। এবং রহিম সাহেবই কিন্তু ঠিক করতে পারবেন তিনি কত বছর মেয়াদী কত টাকার বীমা করতে চাচ্ছেন। যেমনটা আমাদের বইয়ে উদাহরণ হিসেবে দেয়া আছে যে প্রতি মাসে ৳১,০০০ জমাদান করে ১০ বছর পরে তাকে হচ্ছে ৳৩,০০,০০০ দেয়া হবে। এবং এই যে ১০ বছর রয়েছে, এই ১০ বছরের ভিতরে যেকোনো দিন যদি রহিম সাহেব মারা যায় তাহলে তার পরিবারকে পুরো টাকাটা দিয়ে দেয়া হবে। কিন্তু যদি ১০ বছরের ভিতরে রহিম সাহেব মারা না যায়, তাহলে ১০ বছর পরে তাকে এই পুরো টাকাটা দেয়া হবে। তার মানে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এই যে ১০ বছর সময় মেয়াদি সে একটা বীমা করলো, এই ১০ বছরের মধ্যে যেকোনো দিন যদি রহিম সাহেব মারা যায়, সেটা ১০ বছর পূর্ণ হওয়ার ১ দিন আগে হতে পারে বা ১ম মাসে হতে পারে বা বীমা করার পর দিনই হতে পারে। যেকোনো দিন রহিম সাহেব যদি মারা যায়, তাহলে সম্পূর্ণ টাকাটা তার পরিবারকে দিয়ে দেয়া হবে। যদি তিনি মারা না যান ১০ বছর পরে তাহলে এই টাকাটা রহিম সাহেবকে দিয়ে দেয়া হবে। এখানে বীমা কোম্পানি কিভাবে লাভ করছে? বীমা কোম্পানি এই টাকাটা নিয়ে তারা হচ্ছে অন্য একটি খাতে ইনভেস্ট করছে, বিনিয়োগ করছে এবং বিনিয়োগ থেকে যে অর্থটা আসছে সেই অর্থটা দিয়ে তারা মূলত ব্যবসা করছে বা তারা তাদের প্রতিষ্ঠানকে চালাচ্ছে। এটা হচ্ছে জীবন বীমা। কিন্তু আপনি যদি হচ্ছে আপনার প্রতিষ্ঠানের জন্য অগ্নি বীমা করেন, অগ্নি বীমার বিষয়টা কি? ধরুন আপনার হচ্ছে একটি দোকান আছে। এখন এই দোকানে হচ্ছে যেকোনো সময় হয়তো ইলেকট্রিসিটি থেকে বা বিভিন্ন কারণে হয়তো আগুন লাগতে পারে। মানে আপনি চিন্তা করলেন যে আমার আগুন লাগলে তো সবকিছু পুড়ে যাবে, সবকিছু নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তো আমি আগে থেকে আমার দোকানের জন্য একটা বীমা করে রাখি। তো আমি যদি বীমাটা করে রাখি তাহলে হয়তো যদি ক্ষয়ক্ষতি হয় সেই ক্ষয়ক্ষতির টাকাটা আমি বীমা কোম্পানি থেকে নিতে পারবো। আমার যে ক্ষয়ক্ষতিটা হবে সেটা আমি পুষিয়ে নিতে পারবো।
সেক্ষেত্রে আপনি হচ্ছে বীমা কোম্পানিতে গেলেন, বীমা কোম্পানিতে যেয়ে তাদেরকে বললেন যে আমি বীমা করতে যাচ্ছি আমার দোকানের জন্য অগ্নি বীমা। তখন হচ্ছে বীমা কোম্পানির লোকেরা আপনার দোকান পরিদর্শন করবে এবং আনুষঙ্গিক আরো বিভিন্ন বিষয় দেখবে। দেখার পরে তারা হয়তো আপনাকে একটা প্রিমিয়াম সেট করে দিবে। তারা হয়তো আপনাকে বলতে পারে যে আপনি যদি আপনার দোকানের জন্য প্রতি মাসে আমাদেরকে এত টাকা দেন, তাহলে হচ্ছে আপনার দোকানের যে কোনো রকমের ক্ষয়ক্ষতির জন্য যা দায়ভার থাকবে সম্পূর্ণটা আমরা নিব। এই ক্ষেত্রে কিন্তু কোনো রকমের সময়সীমা নাই। সময়সীমা থাকতে পারে, বলতে পারে যে আগামী ১ বছরের জন্য প্রতি মাসে আপনি আমাদেরকে এত করে টাকা দিবেন। তাহলে ১ বছরের মধ্যে যদি কোনো সময় আগুন লাগে তাহলে সেটা আমরা দিব। যদি ১ বছরের ১ দিন পরে হয় বা ১ দিন আগে হয় তাহলে কিন্তু সেটা কার্যকর হবে না। অর্থাৎ ১ বছরের সময়কালের ভিতরে আগুনটা লাগতে হবে এবং এর ভিতরেই নষ্ট হতে হবে। তাহলে কিন্তু তিনি বীমার টাকা পাবেন। অন্যথায় কিন্তু তিনি পাবেন না। এখানে টাইম ফ্রেমটা কিন্তু খুবই জরুরি। কত বছরের জন্য আপনি বীমাটা করছেন সেটা দেখতে হবে। কিন্তু এই ক্ষেত্রে যদি হচ্ছে আগুন না লাগে, কোনো ক্ষয়ক্ষতি না হয়, তাহলে কিন্তু ওইখান থেকে যে অর্থ আছে সেই অর্থটা বীমা কোম্পানি, এই যে দোকান মালিক তাকে ফেরত দিবেন না। তাহলে এখানে ২ টা বিষয় আছে। সাধারণ বীমার মধ্যে কিন্তু টাকা ফেরত দেওয়ার কোনো সম্ভাবনা থাকে না। কিন্তু যে জীবন বীমা থাকে, জীবন বীমার মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে অবশ্যই সে টাকাটাকে ফেরত দিয়ে দেয়া হবে। আশা করছি সাধারণ বীমা এবং হচ্ছে যে জীবন বীমা রয়েছে এই ২ টা বিষয়ের মধ্যে যে তফাৎটা রয়েছে এবং বীমা কিভাবে কাজ করে সেই বিষয়টাতে জানতে পেরেছেন। এই পর্যায়ে আমরা আমাদের দেশে প্রচলিত কিছু আ বীমার ব্যাপারে জানবো। যেমন এখানে বলা আছে বঙ্গবন্ধু সুরক্ষা বীমা। বঙ্গবন্ধু সুরক্ষা বীমা কি? এটা নিয়ে এখন আমরা জানবো। বঙ্গবন্ধু সুরক্ষা বীমা পলিসি গ্রহণের এককালীন প্রিমিয়াম ৳১০০ অর্থাৎ আপনি হচ্ছে এককালীন ৳১০০ দিয়ে ৳২,০০,০০০ কভারের সুবিধা পাবেন। অর্থাৎ আপনার যদি কোন রকমের ক্ষয়ক্ষতি হয়, কোন সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে ৳২,০০,০০০ একটি কভারেজ আপনি পাবেন। বীমার মেয়াদ ১ বছর হলেও পরবর্তী সময়ে নবায়ন করা যায়। অর্থাৎ বীমার ক্ষেত্রে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো হচ্ছে বীমার একটা নির্দিষ্ট সময় থাকবে, বীমার প্রিমিয়াম থাকবে এবং বীমার একটা প্রাইস মানি থাকবে। যে প্রাইস মানিটা আপনাকে বীমা শেষ হলে বা হচ্ছে যে পরিমাণ অর্থ আপনাকে ক্ষতিপূরণ দিতে কোম্পানি বাধ্য থাকবে। ১৬ থেকে ৭৫ বছর বয়সী নাগরিক এই পলিসি গ্রহণ করতে পারবেন। তবে পোশাক শ্রমিকদের ক্ষেত্রে বয়সসীমা ১৪ থেকে ৭৫ পর্যন্ত। এখানে ছবিতে কিন্তু দেখতে পাচ্ছেন, এখানে বলা আছে যে হচ্ছে আপনি ১ বছর মেয়াদি একটি বীমা পলিসি গ্রহণ করতে পারবেন, যেখানে প্রতি মাসে আপনাকে ৳১০০ দিতে হবে এবং ৳১০০ দেওয়ার মাধ্যমে আপনি হচ্ছে যদি উক্ত বছরে কোনো কারণে হচ্ছে কোনো দুর্ঘটনার শিকার হন বা কোনো রকম কোনো সমস্যার শিকার হন, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে বীমা প্রদানকারী প্রতিষ্ঠান ৳২,০০,০০০ কভারেজ প্রদান করবে। এটা হচ্ছে বঙ্গবন্ধু সুরক্ষা বীমা। এই পর্যায়ে আমরা জানবো বঙ্গবন্ধু শিক্ষা বীমা সম্পর্কে এবং এই বীমার মধ্যে কিছু ব্যাপার রয়েছে, যেমন হচ্ছে এটা বয়স সীমা কত কত, তারপর হচ্ছে এটা শাখা কোথায় আছে বা কিভাবে পাবো বা কোন কোন ক্ষেত্রে এটা পাওয়া যাবে, এই ব্যাপারগুলো কিন্তু এখানে বলা আছে। যেমন বলা আছে দুর্ঘটনায় যা ক্ষতি হবে কিছুটা লাঘব হবে বীমা থাকে যদি, মানে আপনার বীমা থাকলে যে ক্ষতিগুলো হবে সেটা কিছুটা হলেও লাঘব হবে। অর্থাৎ আপনি যদি আপনার প্রতিষ্ঠানের জন্য বীমা করেন প্রতি মাসে ৳১০০ দিয়ে এবং ওই সময়ের মধ্যে অর্থাৎ উক্ত ১ বছরের মধ্যে আপনার প্রতিষ্ঠানে কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে কিন্তু বঙ্গবন্ধু সুরক্ষা সীমার আন্ডারে আপনাকে ৳২,০০,০০০ প্রদান করা হবে। তো এই ৳২,০০,০০০ পাওয়ার মাধ্যমে আপনি কিন্তু কিছুটা হলেও উপকৃত হবেন। আপনার যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটা কিছুটা হলেও আপনি পুষিয়ে নিতে সামর্থ্য হবেন। এ পর্যায়ে আমরা জানবো বঙ্গবন্ধু শিক্ষা বীমা। নামটা শুনে বুঝতে পারছেন এটা আসলে কাদের জন্য এবং এটা কিভাবে কাজ করে। এটা হচ্ছে শিক্ষা বীমা, যারা হচ্ছে এরকম শিক্ষা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বীমা করতে চায় তাদের জন্য এটা। দেখি শিক্ষা বীমার ভিতরে আসলে কি কি বলা আছে। বার্ষিক ৳৮৫ দিয়ে, অর্থাৎ এখানে হচ্ছে প্রত্যেক বছরে ৳৮৫ দিয়ে ৩ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য এই পলিসি গ্রহণ করা যাবে। এখানে আমরা দেখেছিলাম বয়সটা কত হবে, বয়সটা হবে ১৬ থেকে ৭৫, কিন্তু যারা পোশাক শ্রমিক আছে তাদের জন্য ১৪ থেকে ৭৫ এবং এককালীন ৳১০০ দিয়ে, অর্থাৎ আপনি শুধুমাত্র একবার ৳১০০ দিয়ে এই সেবাটা পেতে পারেন। কিন্তু এইখানে হচ্ছে এককালীন বা বার্ষিক আপনাকে দিতে হবে ৳৮৫ দিয়ে, অর্থাৎ ১ বছরে ৳৮৫ দিয়ে ৩ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য এই পলিসি গ্রহণ করা যাবে। মা-বাবা বা একজন আইনি অভিভাবক বীমাকৃত হবেন। যেহেতু হচ্ছে ৩ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীরা নিজেরা এখনো আসলে বাংলাদেশের নাগরিক হয়ে ওঠেনি। আপনারা জানেন যে ১৮ বছরের বয়সী যারা তাদেরকে নাগরিক হিসেবে গণ্য করা হয়। যেহেতু তাদের হচ্ছে এখন এনআইডি কার্ড হয়নি এবং তাদের একজন আইনি অভিভাবক লাগবে। মা-বাবা বা যে কেউ হচ্ছে তাদের আইনি অভিভাবক হয়ে এই বঙ্গবন্ধু শিক্ষা বীমার জন্য আবেদন করতে পারে। এবং যারা অভিভাবক হবে সেক্ষেত্রে অভিভাবকের বয়স অবশ্যই ২৫ থেকে ৬৪ বছরের ভিতরে হতে হবে এবং পলিসির মেয়াদে শিশুর বয়সের সঙ্গে সম্পর্কিত।
এক্ষেত্রে শিশুর 18তম জন্মদিনে পলিসির মেয়াদ শেষ হবে। 3 বছর বয়সী শিশুর জন্য বীমা করলে মেয়াদ হবে 15 বছর। 17 বছর বয়সী শিশুর জন্য বীমা করলে সেটা হবে 1 বছর। পলিসির মেয়াদের মাঝে অভিভাবক বা বাবা মা দুর্ঘটনায় পঙ্গু হলে পলিসির বাকি মেয়াদের বীমার আওতায় মাসে 500 টাকা হারে বৃত্তি দেওয়া হবে। অর্থাৎ এখানে কি বলা হয়েছে এটা একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে। সেটা হচ্ছে যাদের বয়স 3 থেকে 17 বছর, অর্থাৎ এই যে বয়সের ফ্রেমটা রয়েছে, অর্থাৎ এই যে 15 বছর মেয়াদের এই বীমাটি, এটা হচ্ছে প্রদান করা হবে যাদের বয়স 3 থেকে 17 বছরের ভিতরে। এবং এই বয়স সীমার মধ্যে যারা আছে তাদের জন্য বীমাটা কার্যকর করা হবে। এখন আপনি যদি বীমা করেন 5 বছর বয়সে, তাহলে সেই বীমাটার মেয়াদ হবে 10 বছর মেয়াদি। কারণ টোটাল মেয়াদ হচ্ছে 15 বছর, কিন্তু আপনার বয়স যেহেতু 5 বছর, সেহেতু 5 থেকে 3 বিয়োগ করা হবে, থাকে কত, 2, তাই না? আর ওইখানে থাকে হচ্ছে আপনার 8, সব মিলে হলো 10 বছর। এই যে 10 বছর মেয়াদি বীমা। আবার যদি আপনার বয়স থাকে 16 বছর, তাহলে যেহেতু আর 1 বছর বাকি আছে 17 বছর হতে, এই জন্য কিন্তু আপনি সেটা পাবেন 1 বছরের জন্য। অর্থাৎ আপনার বয়সের উপর ভিত্তি করে কিন্তু এই বীমার যেই টাইম ফ্রেম রয়েছে, সময় রয়েছে, সেটা নির্ধারণ করা হবে। এবং এই এই সময়ের মধ্যে যদি হচ্ছে যেই শিশু রয়েছে বা যেই শিক্ষার্থী রয়েছে, তার বাবা বা অভিভাবক যদি দুর্ঘটনায় পঙ্গু হয়ে যায় বা দুর্ঘটনায় মারা যায়, তাহলে পলিসির আন্ডারে তাকে হচ্ছে প্রতি মাসে 500 টাকা হারে বৃত্তি দেওয়া হবে। এই হচ্ছে বীমার যে একদম বেসিক কনসেপ্ট সেটা। আশা করছি বীমার যে টোটাল বিষয়টা রয়েছে সেই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন নেই। তারপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই জানাতে পারেন। আমি আবারও বলছি, বীমার কিন্তু বেশ কিছু বিষয় আপনাকে মাথায় রাখা লাগবে। অনেক রকমের বীমা হতে পারে এবং প্রত্যেকটা বীমার যে নিয়ম কানুন রয়েছে, প্রত্যেকটা বীমার নিয়ম কানুন কিন্তু ভিন্ন ভিন্ন, এবং এক এক প্রতিষ্ঠান কিন্তু এক এক রকম নিয়ম কানুন অনুসরণ করে, এবং এক এক রকম নিয়ম কানুনের উপর ভিত্তি করেই কিন্তু বীমার সার্বজনীন যেই ব্যাপারগুলো রয়েছে সেই ব্যাপারগুলো হয়ে থাকে। শিক্ষা বীমাটা একরকম হয়ে থাকে, স্বাস্থ্য বীমা একরকম হয়ে থাকে, আবার অগ্নি বীমা একরকম হয়ে থাকে। এক এক বীমা কিন্তু এক এক রকমের হয়ে থাকে। এবং বীমার মধ্যে যে মূল কনসেপ্টটা সেটা হচ্ছে বীমার একটা সময়সীমা থাকবে, প্রিমিয়াম থাকবে, এবং হচ্ছে একটা প্রাইস ভ্যালু থাকবে, যে প্রাইসটা আসলে বীমা শেষে বা হচ্ছে আহ, কোনো রকমের যে দুর্ঘটনা হয় বা কোনো কিছু হয়, তাহলে সেই টাকাটা দেওয়া হবে। এই পর্যায়ে আমরা শিখব খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটা হচ্ছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ও অনলাইন ব্যাংকিং সেবা। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আমরা ব্যবহার করিনি এমন মানুষ কিন্তু এখন খুবই কম পাওয়া যাবে। এই সেবাটা এত বেশি সহজলভ্য হয়ে গেছে যে আমরা এখন বাড়িতে বসে নিজেরাই কিন্তু এই ধরনের সেবা নিতে পারি, কোনো রকমের ব্যাংকে না যেয়ে, কোনো রকমের তৃতীয় পক্ষের কাছে না যেয়ে আমরা বাড়িতে বসে নিজেরাই কিন্তু এই ধরনের সার্ভিসগুলো নিতে পারি। এই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসকে সংক্ষেপে বলা হয় এমএফএস, এমএফএস সার্ভিস। অর্থাৎ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসটা কি? আপনার হাতে যে স্মার্টফোন রয়েছে বা আপনার হাতে যে বাটন ফোন রয়েছে, এই স্মার্টফোন বা বাটন ফোন ব্যবহার করে, এটার যে সিম রয়েছে সেই সিম ব্যবহার করে, আপনার এনআইডি কার্ড ব্যবহার করে আপনি যে কোনো রকমের ব্যাংকিং সেবা নিতে পারছেন বাড়িতে বসে, ঘরে বসে। এই জন্য আপনাকে কোনো অফিসে যেতে হচ্ছে না, কোনো ব্যাংকে যেতে হচ্ছে না, কোথাও যেতে হচ্ছে না। সহজেই খুব অল্প সময়ের মধ্যে নিজের জন্য নিজে অ্যাকাউন্ট খুলতে পারছেন এবং নিজে সেই অ্যাকাউন্ট দিয়ে লেনদেন করতে পারছেন, এবং দেশের যে কোনো জায়গা থেকে টাকা আনতে পারছেন, টাকা পাঠাতে পারছেন। এই সামগ্রিক বিষয়গুলোই মূলত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের আওতাভুক্ত। এবং দ্বিতীয়ত যে ভাগটা রয়েছে সেটা হচ্ছে অনলাইন ব্যাংকিং সেবা। অনলাইন ব্যাংকিং সেবাটা হচ্ছে অনেকটা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মতোই, তবে এই ক্ষেত্রে একটা ব্যাংকের সাথে আপনার একটা সম্পর্ক থাকবে। যেমন ধরুন, আপনি যদি ইসলামী ব্যাংকে আপনার একটা অ্যাকাউন্ট থাকে, সেই ক্ষেত্রে ইসলামী ব্যাংকের যে অনলাইন ব্যাংকিং সেবা সেটাকে বলা হয় সেলফিন। অর্থাৎ আপনি যদি সেলফিনটা আপনার মোবাইল ইনস্টল করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সেলফিন থেকে আপনার যে কোনো ধরনের লেনদেন আপনি কিন্তু খুব সহজেই করতে পারবেন। এবং ব্যাংকে যে সেবাগুলো রয়েছে, যেমন টাকা উত্তোলন, টাকা জমা দেয়া, বা টাকা একজনের থেকে আরেকজনের কাছে পাঠানো, বা বিদ্যুৎ বিল দেয়, এইরকম সামগ্রিক কাজগুলো কিন্তু আপনি একটি মাত্র অ্যাপ দিয়ে অনলাইনের মাধ্যমে করতে পারেন। এক্ষেত্রে যেমন শুক্রবার শনিবার হয়তো ব্যাংক বন্ধ থাকে, কিন্তু অনলাইন ব্যাংকিং সেবার মধ্যে কিন্তু কোনো রকমের বন্ধ নেই। অর্থাৎ আপনি যে কোনো সময়, দিনে রাতে যে কোনো সময় এই ধরনের সেবাগুলো নিতে পারেন। এরকম অনেক বহু সুযোগ সুবিধা কিন্তু রয়েছে অনলাইন ব্যাংকিং সেবার আওতায়। তো চলুন আমরা আমাদের যেই টপিকটি রয়েছে টপিকটির ভিতরে চলে যাই, দেখি এখানে আমাদেরকে কি কি বলা হয়েছে। যেমনটা আমরা বলছিলাম যে আমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারের বিপরীতে অর্থ লেনদেনের জন্য যে হিসাব খোলা হয় সেটি হচ্ছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএস অ্যাকাউন্ট। আপনাকে যদি পরীক্ষায় প্রশ্ন করে যে এমএফএস মানে কি, অর্থাৎ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস মানে কি, তাহলে আপনার উত্তরটা হবে অনেকটা এরকম: রেজিস্টার্ড মোবাইল নাম্বারের বিপরীতে অর্থ লেনদেনের জন্য যে হিসেব খোলা হয় সেটি মূলত ফাইন্যান্সিয়াল সার্ভিস। আবারও বলছি, রেজিস্টার্ড মোবাইল নাম্বারের বিপরীতে অর্থ লেনদেনের জন্য যে হিসেব খোলা হয় সেটি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএস।
এ ধরনের হিসাব গ্রাহকের টাকা ইলেকট্রনিক উপায়ে জমা হয়ে থাকে। এই সেবার মাধ্যমে নিজের এমএফএস হিসাব ও নগদ টাকা জমা ও উত্তোলন, অর্থ প্রেরণ, ইউটিলিটি বিল পরিশোধ করা। ইউটিলিটি বিল বলতে হচ্ছে বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল, এরকম বিভিন্ন বিল পরিশোধ করা, বিভিন্ন রকম পণ্যের মূল্য পরিশোধ করা। যেমন এখন যদি আপনি বাজারে যান, দেখবেন অনেক দোকানেই কিন্তু বিকাশ, নগদ, রকেটে আপনি টাকা পেমেন্ট করতে পাচ্ছেন। আপনি যদি কোনো রেস্টুরেন্টে বসে খেতে যান, সেখানে দেখবেন যে আপনি চাইলে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পাচ্ছেন। অনেক জায়গায় বিভিন্ন রকম কিউআর কোড দেওয়া থাকে, সেই কিউআর কোডগুলো স্ক্যান করেও কিন্তু টাকা পরিশোধ করা যায়। বর্তমান সরকারের কিন্তু একটি ইস্তেহার হচ্ছে এরকম যে তারা ক্যাশলেস সোসাইটি তৈরি করবে। ক্যাশলেস সোসাইটি মানে হচ্ছে যেই সোসাইটিতে বা যেই সমাজে কোনো টাকা থাকবে না। মানে টাকা থাকবে না বলতে টাকার যে আমরা হাতে ধরতে পারি, টাকা হাতে ধরার যে ব্যাপারটা, এরকম কোনো ব্যাপার থাকবে না। টাকা থাকবে কিন্তু সেটা অনলাইনে থাকবে, সেটা ব্যাংকে থাকবে, সেটা বিকাশে থাকবে, নগদে থাকবে, রকেটে থাকবে। এরকম করে মানুষ হচ্ছে লেনদেন করবে, সে টাকাটা হাতে থাকবে না। যার জন্য অনেক রকমের যে হ্যাসেল রয়েছে, অনেক রকমের ভোগান্তি রয়েছে, এই বিষয়গুলো কমে যাবে। এবং সরকারের যে এই খাতে যে ইনভেস্টমেন্ট বা এই খাতে যেই তাদের যে ইনফ্রাস্ট্রাকচার, সেগুলোর উপরে কিন্তু চাপ কিছুটা হলেও কমবে। যেটা বর্তমান সরকারের একটা ইচ্ছা, তারা হচ্ছে ভবিষ্যতে এরকম একটি সমাজ গড়তে চায়। তো এরকম ক্যাশলেস সোসাইটি যদি তৈরি করতে চান, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমরা যারা স্টুডেন্ট আছে, আমরা যারা শিক্ষার্থী আছি, আমাদেরকে জানতে হবে এমএফএস কি, সেটা কিভাবে কাজ করে, এবং অনলাইন ব্যাংকিং সেবা কি, সেটা কিভাবে কাজ করে, এবং এইটার মাধ্যমে আমরা কি কি রকম কাজ করতে পারি। এমএফএস হিসাব খোলার জন্য বাংলাদেশের যে কোনো মোবাইল অপারেটরের একটি সক্রিয় এবং রেজিস্টার্ড সিম, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং গ্রাহকের সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি দরকার হয়। তবে ইলেকট্রনিক উপায়ে মোবাইল অ্যাপ ব্যবহার করে কিন্তু এই ধরনের হিসাব খোলা যায়। যেমনটা আমরা শুরুতেই বলছিলাম যে এখন কিন্তু আর অ্যাকাউন্ট খুলতে কোথাও যাওয়া লাগে না, কোনো ব্যাংকে যাওয়া লাগে না বা কোনো এজেন্টের কাছে যাওয়া লাগে না। আপনি বাসায় বসে নর্মালি আপনি একটা অ্যাপ ডাউনলোড করে সেই অ্যাপে হচ্ছে আপনার যে প্রয়োজনীয় তথ্যগুলো রয়েছে, আপনার মোবাইল নাম্বার, আপনার যে এনআইডি কার্ড রয়েছে সেই এনআইডি কার্ডের নাম্বার, এবং হচ্ছে আনুষঙ্গিক আরো বিভিন্ন তথ্য প্রদান করার মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই নিজের জন্য একটি অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। এবং অল্প সময়ের মধ্যে সে অ্যাকাউন্টটিও কিন্তু অ্যাক্টিভ করা হয়ে থাকে, এবং অ্যাক্টিভ করা হয়ে গেলেই কিন্তু সে অ্যাকাউন্ট থেকে আপনি সহজেই লেনদেন করতে পারবেন। এবং আমাদের যে স্মার্টফোন রয়েছে, সেই স্মার্টফোনগুলোতে ক্যামেরার সুবিধা থাকে। সেই ক্যামেরা দিয়ে তৎক্ষণাৎ একটা ছবি তুলে নেওয়া হয়, জাতীয় পরিচয়পত্রের সাথে সেই ছবিগুলোকে আপলোড করা হয়। এবং যেই ব্যাংকের অ্যাকাউন্ট আমরা খুলতে চাচ্ছি, যেমন বিকাশের অ্যাকাউন্ট বা নগদের অ্যাকাউন্ট, রকেটের অ্যাকাউন্ট, তারা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পরে এই তথ্যগুলো ভেরিফাই করে তখন কিন্তু তারা আমাদের অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভ করে দেয়। ঠিক এইভাবেই করে কিন্তু এই যে আমাদের এমএফএস সার্ভিসগুলো আছে, এমএফএস সার্ভিসগুলো কাজ করে থাকে। এরকম এমএফএস সার্ভিস দিয়ে আমরা যে ধরনের কাজ করতে পারি, সেগুলো হচ্ছে আমরা এসব থেকে অর্থ উত্তোলন করতে পারি। অর্থাৎ আপনার যদি সেই অ্যাকাউন্টে টাকা থাকে, সেই টাকাটা হচ্ছে আপনি উত্তোলন করতে পারেন। পাশাপাশি হচ্ছে আপনি কি করতে পারবেন, পাশাপাশি আপনি হচ্ছে টাকা পাঠাতে পারবেন কাউকে। যেমন আপনার ভাইয়া হয়তো ঢাকাতে পড়াশোনা করছে বা দূরে কোথাও পড়াশোনা করছে, তার কাছে কিন্তু আপনি খুব সহজেই টাকা পাঠাতে পারবেন। আবার আপনার ভাইয়া থেকে আপনি টাকা নিতেও পারবেন। পাশাপাশি হচ্ছে আমাদের কত টাকা রয়েছে সেইটার একটা স্টেটমেন্ট আমরা পেতে পারি। আবার হচ্ছে আমাদের যে প্রয়োজনীয় বিভিন্ন বিল রয়েছে, যেমন বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল, এগুলো প্রদান করতে পারি। আবার হচ্ছে অনেক সময় আমরা বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে থাকি, ঋণ নিয়ে থাকি। এই লোন বা ঋণের যে টাকাগুলো থাকে, সেই টাকাগুলো কিন্তু আমরা এইসব ব্যাংকিং সেবার মাধ্যমে প্রদান করতে পারি। অনলাইন ব্যাংকিং সেবার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সেটা কোনো নির্দিষ্ট সময়সীমা নাই। যেটা আমরা গল্পের শুরুতেই বলছিলাম বা ক্লাসের শুরুতেই বলছিলাম, যে কোনো রকমের সময়সীমার মধ্যে কিন্তু এখানে আটকে থাকতে হয় না। অর্থাৎ আপনি যে কোনো সময়, দিনের যে কোনো সময় এটা করতে পারছেন, রাতেও করতে পারছেন, দিনেও করতে পারছেন, বন্ধের দিন, খোলার দিন, যে কোনো সময় এটা করতে পারছেন। যেমন এখানে একটা ছক দেয়া আছে, যে ছকটার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের নাম, যেমন হচ্ছে সোনালী ব্যাংক, নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, হাউস বিল্ডিং ফাইন্যান্স, ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান, এমএফএস, এমএফআই, পিকেএসএফ, সমবায় ব্যাংক, বাংলাদেশ সমবায় ব্যাংক, বীমা এবং ইন্স্যুরেন্স সাধারণ বীমা কর্পোরেশন, এরকম হচ্ছে বিভিন্ন রকমের অ- অ- অর্থ- অন্তর্ভুক্তিমূলক সেবাদানকারী প্রতিষ্ঠান রয়েছে। এবং এখানে আরো কিছু খালি ঘর দেওয়া আছে, যেটা হচ্ছে আপনাদেরকে খুঁজে বের করে সেখানে লিখতে হবে। অনেক রকমের প্রতিষ্ঠান থাকে, যেমনটা হচ্ছে এখানে দেয়া আছে, যেমন ব্যাংক থাকতে পারে, নন ব্যাংকিং প্রতিষ্ঠান থাকতে পারে, ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান থাকতে পারে, সমবায় ব্যাংক থাকতে পারে, বীমা এবং ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান থাকতে পারে। সবগুলোই কিন্তু আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। অর্থাৎ আর্থিক সেবা প্রতিষ্ঠান, সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের যে ক্লাসিফিকেশন, প্রকারভেদ, সেটা বেশ কয়েক রকমের হতে পারে। সেগুলো কি হতে পারে, ব্যাংক হতে পারে, যেমন জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, বাংলাদেশ ব্যাংক। নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান হতে পারে, যেমন হাউস বিল্ডিং ফাইন্যান্স হচ্ছে আপনাকে বাড়ি করার জন্য লোন দিবে, অন্য কোনো কাজে কিন্তু তারা লোন দিবে না, রাইট। আবার ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানকারী, যারা হচ্ছে আপনারা কোনো ছোট ছোটখাটো কোনো লোন নিতে চান, তারা হচ্ছে এই ধরনের ক্ষুদ্র ঋণগুলো প্রদান করে থাকে। তারপর রয়েছে সমবায় ব্যাংক, বীমা এবং ইন্স্যুরেন্স ব্যাংক।
পাশাপাশি কিন্তু বিভিন্ন রকমের বাণিজ্যিক ব্যাংক রয়েছে যারা জনসাধারণের কাছ থেকে আমানত গ্রহণ করে এবং বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা যেমন অর্থ প্রেরণ, বিল গ্রহণ, বিল আদায়, বৈদেশিক বাণিজ্য ইত্যাদি প্রদান করে থাকে। বিভিন্ন ধরনের ব্যবসায়িক প্রয়োজনে ঋণ প্রদান করে বিশেষায়িত ব্যাংক যারা দেশের কোনো একটি বিশেষ খাতকে কিংবা বিশেষ কোনো জনগোষ্ঠীকে সাহায্য করার জন্য ঋণ এবং বিনিয়োগ সেবা প্রদান করার পাশাপাশি প্রয়োজনীয় ব্যাংকিং সেবা প্রদান করে। আর্থিক প্রতিষ্ঠান সাধারণত দীর্ঘমেয়াদী ঋণের চাহিদা পূরণ করে। সমবায় প্রতিষ্ঠান নিজ সদস্যের মধ্যে ঋণ বিতরণ করে, সদস্যদের আর্থিক অবস্থার উন্নয়নে ভূমিকা পালন করে। ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এনজিও দেশের দরিদ্র জনগোষ্ঠীকে ঋণ প্রদানের মাধ্যমে তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার চেষ্টা করে। বীমা প্রতিষ্ঠান মানুষের জীবন এবং ব্যবসার ঝুঁকি নিরসনে নির্দিষ্ট প্রিমিয়ামের বিপরীতে ঝুঁকি গ্রহণ করে তাদের ব্যক্তিগত এবং ব্যবসায়িক জীবনের আর্থিক নিরাপত্তা প্রদান করে থাকে। তাহলে এখানে আমরা যে বিষয়গুলো জানলাম সেই বিষয়গুলো হচ্ছে আমরা যদি আরেকটু আলোচনা করি, যেমন এখানে আমরা শিখেছি প্রথমে ব্যাংক। আমরা আর্থিক সেবাদান প্রতিষ্ঠানকারী গুলোর কথা পড়তেছি এখন, সেটা হচ্ছে প্রথমে ব্যাংক। বিভিন্ন রকমের ব্যাংক থাকতে পারে, বাণিজ্যিক ব্যাংক থাকতে পারে, যে ব্যাংকগুলো থেকে আমরা ঋণ নিতে পারি, আমাদের আমানত সেখানে জমা রাখতে পারি। তারপর হচ্ছে আমরা সেখানে টাকা পাঠাতে পারি, টাকা উত্তোলন করতে পারি, বিল দিতে পারি, বৈদেশিক বাণিজ্য করতে পারি। তো এই কাজগুলো হচ্ছে মূলত একটা ব্যাংক করে থাকে। পরবর্তীতে আমরা যে জেনেছি নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান। নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলো কি, যেমন হচ্ছে আপনি একটা বাড়ি তৈরি করবেন, সেক্ষেত্রে হয়তো আপনি হাউস বিল্ডিং ফাইন্যান্স থেকে লোন নিতে পারেন, বা আপনি হচ্ছে শিক্ষা লোন নিতে পারেন। এরকম হচ্ছে স্পেসিফিক কোনো বিষয়ে, নির্দিষ্ট কোনো বিষয়ে যখন হচ্ছে আমরা কোনো ব্যাংকিং সেবা পেয়ে থাকি, সেই ব্যাংকিং সেবাটা মূলত আমাদেরকে প্রদান করে থাকে, বা কোনো বিনিয়োগের প্রয়োজন হয়, সেই চাহিদাগুলো প্রদান করে থাকে নন ব্যাংকিং প্রতিষ্ঠান। তারপর আসে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান। ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলো মূলত হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, যেমন ইউনিয়ন এনজিও রয়েছে, যেমন গ্রামীণ ব্যাংক রয়েছে, ব্র্যাক রয়েছে, আশা রয়েছে, এরকম বিভিন্ন রকমের সমিতি রয়েছে বা এনজিও রয়েছে যারা মূলত এইসব ক্ষুদ্র ঋণ দিয়ে থাকে, যেটা মূলত প্রান্তিক এলাকায় বা গ্রামের দিকে আপনারা হয়তো দেখে থাকবেন বিভিন্ন বাসা বাড়িতে এই ধরনের লোনগুলো দিয়ে থাকে। সমবায় ব্যাংক হচ্ছে, ধরুন এই সমবায় ব্যাংকের যারা গ্রাহক থাকে বা যারা যারা হচ্ছে তাদের ইউজার থাকে, গ্রাহক থাকে, তারা মিলে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রেখে সেই টাকার উপরে কিন্তু তারা তাদের যে ব্যাংকিং কার্যক্রম আছে সেই ব্যাংকিং কার্যক্রমটা চালিয়ে থাকে। সমবায় মানে হচ্ছে, যেমন ধরুন আপনারা 5 জন বন্ধু মিলে প্রতিদিন 10 টাকা করে দিলে সেখানে 50 টাকা হচ্ছে। এইভাবে করে প্রত্যেক মাসে কিন্তু আপনাদের বেশ অনেকগুলো টাকা জমা হচ্ছে, এবং সেই টাকা দিয়ে আপনারা যখন কোনো একটা কিছু করছেন সেটাই মূলত সমবায় বোঝায়। এবং সেই টাকা থেকে একটা মাসে যখন একটা মোটা অঙ্কের টাকা সেখানে জমা হচ্ছে, সেই টাকাটা আপনারা যখন অন্য একজনকে দিচ্ছেন, সেই টাকাটা নিয়ে ব্যবসা করছে, সেই টাকাটাকে আরো বড় করছে, এবং সেই টাকাটা ব্যবসার একটা অংশ আপনাদেরকে মুনাফা হিসেবে দিচ্ছে। এইভাবে করে কিন্তু সমবায় ব্যাংক কাজ করে থাকে। এবং আমরা কিন্তু এতক্ষণ বীমা এবং ইন্স্যুরেন্স সম্পর্কে জেনেছি, এবং বীমা প্রতিষ্ঠান কিভাবে লাভ করে, মুনাফা করে, এটা সম্পর্কে জেনেছি। আমরা সেখানে যে যেই অর্থগুলো সেখানে আমরা দিচ্ছি প্রিমিয়াম হিসেবে, সেই প্রিমিয়ামের অর্থ নিয়ে তারা হচ্ছে ইনভেস্ট করে থাকে, সেই ইনভেস্টের অর্থ থেকেই তারা মূলত তাদের ব্যবসাগুলো পরিচালনা করে থাকে। এতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু বিভিন্ন আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান সম্পর্কে জেনেছি। এসব আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান আমাদের দেশের গণমানুষের প্রতিষ্ঠান। একটা সময় কিন্তু তাদের এরকম প্রবেশাধিকার এরকম সহজ ছিল না। চাইলে কিন্তু মানুষ এত সহজে সেই ব্যাংকগুলোতে অ্যাকাউন্ট খুলে টাকা উত্তোলন করতে পারতো না, ঋণ নিতে পারতো না, বা হচ্ছে সেখানে অর্থ জমা করতে পারতো না। তাদের এই কাজটা আসলে খুব বেশি কঠিন ছিল। এবং একটা সময় ছিল যখন যাদের বয়স 18 বছরের বেশি তাদের কাছে কেবলমাত্র এই এই সেবাগুলো পৌঁছে দেওয়া সম্ভব ছিল। কিন্তু বর্তমানে কিন্তু এই সেবাগুলো যাদের বয়স 18 বছরের কম তাদের ক্ষেত্রেও সম্ভব হচ্ছে, এবং তারা ওই ধরনের সেবাগুলো নিতে পারছে। পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে নিয়ে যে কোনো মানুষ কিন্তু এই ধরনের সেবাগুলো নিতে পারছে খুবই অল্প খরচে এবং একদম কোনো রকমের ঝামেলাবিহীন। অর্থাৎ আপনি এখন চাইলে 10 টাকা দিয়ে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন, আপনার অ্যাকাউন্টে 10 টাকা রেখে আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন, এবং ব্যাংকের যাবতীয় যেই সুযোগ সুবিধাগুলো রয়েছে, যেমন টাকা উত্তোলন করা, টাকা জমা রাখা, সঞ্চয় করা, সবগুলো কাজ কিন্তু আপনি খুব সহজেই করতে পারছেন। এখানে একটা একটা টার্ম আছে, সেটা হচ্ছে বলা হচ্ছে নো ফ্রিল। নো ফ্রিল জিনিসটা কি, এটা যদি আমরা একটু জানি, সেটা হচ্ছে নো ফ্রিল হিসাব। নো ফ্রিল হিসাব হচ্ছে 10 টাকা দিয়ে যখন হচ্ছে কোনো একটি ব্যাংকের শাখায় উপশাখায় আপনি একটি হিসাব খুলবেন, সেটিকে মূলত নো ফ্রিল হিসাব বলা হচ্ছে। এই নো ফ্রিল হিসাব গণমানুষের আর্থিক সেবা দরজা খুলে দেওয়ার জন্য মূলত বর্তমান সরকারের একটা ইনিশিয়েটিভ বা বর্তমান সরকারের একটা উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমেই কিন্তু মানুষ হচ্ছে এই যে 10 টাকা দিয়ে সেবা খুলতে পারছে, অ্যাকাউন্ট খুলতে পারছে, এবং অ্যাকাউন্ট খোলার পরে সেই ব্যাংকের যাবতীয় যে সুযোগ সুবিধাগুলো রয়েছে বা তাদের সেবাগুলো রয়েছে সেই সেবাগুলো গ্রহণ করতে পারছে। এর পাশাপাশি কিন্তু
মানুষ হচ্ছে অল্প খরচেই এখন টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে পারছে। পাশাপাশি যাদের আত্মীয় স্বজন বা প্রতিবেশী বা হচ্ছে বাড়ির কোনো সদস্য দেশের বাইরে থাকছে, বিদেশ থেকেও কিন্তু অল্প সময়ের মধ্যে, খুবই অল্প সময়ের মধ্যে তারা কিন্তু অর্থ নিয়ে আসতে পারছে। অর্থাৎ আপনার যদি কোনো আত্মীয় বা আপনার বাবা, চাচা, মামা, বড় ভাই দেশের বাইরে থাকে, বিদেশে থাকে, সেখান থেকে তারা যদি টাকা পাঠাতে চায়, একটা সময় ছিল সে টাকাটা দেশে আসতে অনেক বেশি সময় লেগে যেত, অনেক সময়ের প্রয়োজন হতো। কিন্তু এখন কিন্তু অতটা বেশি সময়ের প্রয়োজন হয় না। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এখন চাইলেই মানুষ হচ্ছে সেই টাকাটা নিয়ে আসতে পারে। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু সেই টাকাটা আমাদের দেশীয় যে ব্যাংক অ্যাকাউন্টগুলো রয়েছে সেই অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। এভাবে করে কিন্তু আমাদের যেই সার্ভিসটি রয়েছে বা যে সেবাটি রয়েছে সেই সেবাটি খুব সহজেই মানুষের হাতের নাগালে চলে এসেছে। এই পর্যায়ে আমরা আলোচনা করব আর্থিক অন্তর্ভুক্তমূলক কার্যক্রমের সেবা প্রাপ্তির জন্য প্রয়োজনীয় যোগ্যতা এবং প্রাপ্ত সুবিধা। এই যে আমরা বিভিন্ন ব্যাংক থেকে যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছি, এই সুযোগ সুবিধা পাওয়াগুলোর জন্য আমাদের কি কি রকম যোগ্যতা লাগবে এবং সেই যোগ্যতাগুলো কি কি। যেমন এখানে একটা ছক দেওয়া হয়েছে, ছকগুলোর মধ্যে বলা হয়েছে যে অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবার ধরন সঞ্চয় বা বিনিয়োগ। অর্থাৎ আপনি হচ্ছে সঞ্চয় বা বিনিয়োগ করতে চাচ্ছেন, সঞ্চয় রাখতে চাচ্ছেন বা সেখানে বিনিয়োগ করতে চাচ্ছেন। কোন ধরনের আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান এই সুবিধা প্রদান করে, এটা হচ্ছে আপনার প্রশ্ন। আপনি যখন সঞ্চয় করতে যাবেন বা বিনিয়োগ করতে যাবেন তখন আপনার মনে একটা প্রশ্ন থাকতে পারে যে আমি কোন ব্যাংকে সঞ্চয় রাখবো বা কোথায় বিনিয়োগ করব। তো এই প্রশ্নের উত্তর হচ্ছে সকল ব্যাংক, নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, ক্ষুদ্র ঋণ দানকারী প্রতিষ্ঠান, বীমা প্রতিষ্ঠান এবং সমবায় সমিতি। অর্থাৎ আপনি যদি এর সঞ্চয় বা বিনিয়োগ করতে চান, সেই ক্ষেত্রে সকল ব্যাংক, যত রকমের ব্যাংক রয়েছে সকল ব্যাংক, নন ব্যাংক যারা হচ্ছে, যেমন আমরা একটু আগে শিখেছিলাম হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, ক্ষুদ্র ঋণকারী প্রতিষ্ঠান যেমন বিভিন্ন রকম এনজিও, বীমা প্রতিষ্ঠান যেমন জীবন জীবন বীমা কর্পোরেশন এবং সমবায় সমিতি, এই যে বিভিন্ন প্রতিষ্ঠান আছে সব জায়গায় কিন্তু আপনি চাইলেই সঞ্চয় বা বিনিয়োগ করতে পারেন। তারপর প্রশ্ন হচ্ছে এ ধরনের আর্থিক অন্তর্ভুক্তিমূলক সেবা কাকে দেয়। এই ধরনের সেবাগুলো মূলত বাংলাদেশের সকল নাগরিক যাদের বয়স 18 বছরের বেশি তাদেরকে প্রদান করা হয়ে থাকে। এবং এই সেবাগুলো সকল রকমের বৈধ প্রতিষ্ঠান যেমন বিভিন্ন রকম ব্যবসা প্রতিষ্ঠান, সংগঠন, এনজিও এদেরকে দেওয়া হয়ে থাকে। অর্থাৎ আপনার মনে প্রশ্ন জাগলো যে এই ধরনের সেবাগুলো কাদের জন্য। এই ধরনের সেবাগুলো বাংলাদেশের যত নাগরিক আছে যাদের বয়স 18 বেশি, বাংলাদেশের এনআইডি কার্ড রয়েছে, সকলের জন্য প্রযোজ্য। এবং আপনার যদি আপনি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই সেবাগুলো আপনি পাবেন। এবং আপনার যদি কোনো রকম প্রতিষ্ঠান থাকে, দোকান থাকে, সংগঠন থাকে, এনজিও থাকে, তাহলে সেই দোকান, সংগঠন বা এনজিওর পক্ষ থেকেও কিন্তু আপনি সেবাগুলো পেতে পারেন। এ ধরনের আর্থিক অন্তর্ভুক্তিমূলক সেবা গ্রহণের করার করার পূর্ব শর্ত কি। এদের একটা পূর্ব শর্ত থাকতে পারে না, ইংরেজিতে যেটাকে বলা হয় প্রি কন্ডিশন। এই প্রি কন্ডিশন গুলো কি বা পূর্ব শর্ত গুলো কি, অর্থাৎ কি 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 তথ্য বা কি কি কাগজ লাগবে আপনাকে এই সেবাগুলো নেওয়ার জন্য। অর্থাৎ আপনি, আপনার মনে প্রশ্ন জাগলো যে আমি ঋণ নিব একটা ব্যাংক থেকে, তো ঋণ নেওয়ার জন্য আমার কোন কোন জিনিসগুলো দরকার হবে বা কোন মাধ্যমে আমি ঋণ নিতে পারি বা ঋণ নেওয়ার জন্য আমাকে কি কি তথ্য সেখানে জমা দিতে হবে। তো সেই তথ্যগুলো কি হতে পারে, সেই তথ্যগুলো আমরা একটু দেখে নিই। সেই তথ্যগুলো হচ্ছে প্রথমত আমাদেরকে আমাদের জাতীয় পরিচয়পত্র রয়েছে, জাতীয় পরিচয়পত্র নিয়ে যেতে হবে, আমাদের ছবি নিয়ে যেতে হবে এবং জীবন বৃত্তান্ত, অর্থাৎ আমি কি করছি, আমি কোন পেশার সাথে জড়িত, সেই পেশার সাথে কতদিন আছি, যদি ব্যবসা করে থাকি সেই ব্যবসাটা কিসের, ব্যবসাটার ধরন কি, ব্যবসা থেকে কেমন মুনাফা আসছে, ব্যবসার বর্তমান কন্ডিশন কি, এসব নিয়ে যেতে হবে। কেওয়াইসি সংক্রান্ত তথ্য। কেওয়াইসিটা হচ্ছে মূলত আমাদের যেই একটু আগে আমরা শিখেছিলাম যে আমরা নিজেরা কিন্তু বাসায় বসে এখন নিজেদের তথ্যগুলোকে আপডেট করতে পারছি, নিজেদের তথ্যগুলো দিয়ে আমরা অ্যাকাউন্ট করতে পারছি। এটাকে মূলত বলা হচ্ছে কেওয়াইসি। কেওয়াইসির মাধ্যমে আমরা হচ্ছে আমাদের ছবি আপলোড করতে পারছি, আমাদের জাতীয় পরিচয়পত্র আপলোড করতে পারছি, বা কেওয়াইসির যে তথ্যগুলো লাগে সেই তথ্যগুলো প্রদান করার কথা বলা হয়েছে। আয়ের উৎস, আমরা যদি কোনো সঞ্চয় সেখানে করতে চাই, সঞ্চয় অ্যাকাউন্ট করতে চাই বা চলতি সঞ্চয় অ্যাকাউন্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদের আয়ের উৎসটা কি, আমরা কোন খাত থেকে টাকা উপার্জন করছি সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। নমিনি সংক্রান্ত তথ্য। নমিনি হচ্ছে যদি আমি ব্যাংক অ্যাকাউন্ট করে থাকি সেক্ষেত্রে কোনো দুর্ঘটনার কারণে বা আমার মৃত্যু হলে আমার যে টাকাগুলো ব্যাংকে থাকবে সেই টাকাগুলো কে পাবে, যে পাবে বা যার তথ্য আমি দিয়ে যাব সেটাকে মূলত বলা হয়েছে নমিনি। আয়কর সার্টিফিকেট, এই যে আমি হচ্ছে আয় করছি, আয়ের জন্য কিন্তু বাংলাদেশ সরকারকে একটা কর দিতে হয়। সেই করের যে সার্টিফিকেটটা, অর্থাৎ আমি যে আয় করেছি, আয়ের যেই করগুলো আমি এতদিন যাবত দিয়ে এসেছি, এটার একটা সার্টিফিকেট জমা দিতে হবে। প্রাতিষ্ঠানিক সনদপত্র, আমি যদি কোনো প্রতিষ্ঠানে কাজ করে থাকি সেই প্রতিষ্ঠানের এমপ্লয়ি হিসেবে বা সেই প্রতিষ্ঠানের কর্মী হিসেবে সেই প্রতিষ্ঠান থেকে একটি সনদপত্র আমাকে এখানে জমা দিতে হবে। ন্যূনতম জামানত,
ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় অবশ্যই কিন্তু আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সেখানে জমা রাখতে হয়। সেটা 10 টাকা হতে পারে, 100 টাকা হতে পারে, 50 টাকা হতে পারে। একেকটা ব্যাংকের চাহিদা অনুযায়ী কিন্তু একেক রকম সেটা হয়ে থাকে। যেমনটা আমরা একটু আগে শিখেছিলাম নো ফ্রিল হিসাবের জন্য এই জামানতের পরিমাণটা 10, 50 বা 100 টাকার মধ্যে সীমাবদ্ধ। অর্থাৎ নো ফ্রিল অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে 10 টাকা, 50 টাকা বা 100 টাকার মধ্যেই কিন্তু আপনি একটা অ্যাকাউন্ট খুলতে পারছেন। এই ধরনের আর্থিক অন্তর্ভুক্তি সেবাগুলো গ্রহণের সুবিধা কি? অর্থাৎ এই যে সেবাগুলো আপনি যদি নিয়ে থাকেন তাহলে আপনার কি রকম সুবিধা আপনি পাবেন? এই সুবিধাগুলো কি কি এটা নিয়ে এখন আমরা আলোচনা করব। সুবিধাগুলো কি হতে পারে? নগদ সম্পদ নিরাপদে সংরক্ষণ করা, অর্থাৎ আপনি চাইলে কিন্তু আপনার যে সম্পদগুলো রয়েছে সেই সম্পদগুলো নিরাপদে একটা ব্যাংকের মধ্যে সংরক্ষণ করতে পারেন। এবং এই সঞ্চিত বা বিনিয়োগকৃত অর্থের উপর কিন্তু আপনি একটা মুনাফা পেতে পারেন। অর্থাৎ আপনি যদি ব্যাংকে 10,000 টাকা রাখেন একটা নির্দিষ্ট সময় পরে, সেই 10,000 টাকার জন্য ব্যাংক কিন্তু আপনাকে একটা অতিরিক্ত অর্থ দিবে, যেটাকে মূলত বলা হয়েছে মুনাফা। এভাবে করে কিন্তু ব্যাংকে টাকা রাখার মাধ্যমে আপনার সম্পদের পরিমাণটা আপনি বাড়িয়ে নিতে পারেন। আপৎকালীন সময়ে সহজেই নগদ অর্থের চাহিদা পূরণ করা, আপনার যে কোনো সময় যে কোনো বিপদে ব্যাংক আপনার পাশে দাঁড়াবে, ব্যাংক থেকে আপনি টাকা নিতে পারেন এবং সেই টাকা নিয়ে কিন্তু আপনার যে বিপদ রয়েছে সেই বিপদটাকে কাটিয়ে যেতে পারেন। আয় বৃদ্ধির মাধ্যমে পারিবারিক ব্যয় নির্বাহ সহজ হয়। এই যে আপনি ব্যাংকে টাকা রাখছেন বা কোনো একটা আমানত সেখানে জমা রাখছেন, এর মাধ্যমে কিন্তু একটা অতিরিক্ত অর্থ পাচ্ছেন, মুনাফা পাচ্ছেন। এই যে মুনাফা টাকাটা পাচ্ছেন, এই টাকাটা দিয়ে কিন্তু আপনি আপনার পরিবারের যেই অন্যান্য ব্যয় রয়েছে সেই ব্যয়গুলো নির্বাহ করতে পারেন। দেশের মূলধন সৃষ্টি হয় যা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে। আপনি যখন ব্যাংকে টাকা রাখছেন সেই টাকাটা কিন্তু ব্যাংক এভাবে ফেলে রাখছে না। সেই টাকাটা হচ্ছে ব্যাংক আরেকটা প্রতিষ্ঠানের কাছে দিচ্ছে এবং সেই প্রতিষ্ঠান কিন্তু সেই টাকাটা নিয়ে ব্যবসা করছে এবং ব্যবসা করার মাধ্যমে যে মুনাফাটা হচ্ছে সেই মুনাফার একটা অংশ কিন্তু পরবর্তীতে আপনাকে মুনাফা হিসাবে প্রদান করা হচ্ছে। অর্থাৎ আপনি যদি ব্যাংকে 10,000 টাকা রাখেন, সেই 10,000 টাকা ব্যাংক হচ্ছে এমনি এমনি ফেলে রাখবে না। সেই 10,000 টাকা ব্যাংক হচ্ছে আরেকজনকে দিবে, সেই টাকাটা আরেকজন নিয়ে সে ব্যবসা করবে, ব্যবসা করার ফলে তার ব্যবসা থেকে যে লাভ হবে সেই লাভের অংশটা ব্যাংকে প্রদান করবে এবং সেই লাভের অংশ থেকে ব্যাংক আপনাকে একটা অংশ প্রদান করবে। এইভাবে করে কিন্তু দেশের অর্থনীতিতে অনেক বেশি সচল হচ্ছে, দেশের অর্থনীতি চাঙ্গা হচ্ছে এবং মানুষ অনেক বেশি কর্মক্ষেত্রে কর্মসংস্থানে নিজেকে সংযুক্ত করতে পারছে। এই সুবিধাটা কাদের জন্য প্রযোজ্য? এই যে এতক্ষণ আমরা যে কথাগুলো বললাম, এত এত সব সুবিধা, এগুলো কাদের জন্য প্রযোজ্য? যাদের নিকট গচ্ছিত বা সঞ্চিত অর্থ রয়েছে। আপনি চাইলেই কিন্তু একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন না, আপনার কাছে যদি টাকা না থাকে আপনি কি রাখবেন সেখানে, যে তাই না? এই জন্য অবশ্যই আপনার কাছে টাকা থাকতে হবে বা সঞ্চিত অর্থ থাকা লাগবে। যারা নিয়মিতভাবে স্বল্প পরিমাণে জমাতে পারে, অর্থাৎ আপনার একটা ইনকাম সোর্স থাকতে হবে বা একটা আয়ের জায়গা থাকতে হবে, যে আয়ের জায়গা থেকে প্রতি মাসে হয়তো আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা ব্যাংকে জমা রাখতে পারেন। অসহায় ব্যক্তির জীবনের শেষ সম্বল হিসেবে রক্ষিত টাকা কোনোভাবে নষ্ট হলে ক্ষতির শিকার হতে পারে। যেমন এমন একজন মানুষ ব্যাংকে টাকা রেখেছে, যার হচ্ছে জীবনের সঞ্চয় সেখানে জমা রেখেছে, কোনো কারণে যদি সেই ব্যাংকিং প্রতিষ্ঠানটা আহ নষ্ট হয়ে যায়, হারিয়ে যাবে, কোনো ক্ষতির সম্মুখীন হয়, তাহলে কিন্তু তার সারা জীবনের যে সঞ্চয় আছে সেটি হারিয়ে যাবে, সে ক্ষতির মুখোমুখি হবে। এবার আমরা শিখব আমাদের অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবার ধরন, ঋণ প্রদান। উপরে আমরা শিখেছিলাম আমাদের যেই সঞ্চয় রয়েছে, সঞ্চয় বা হচ্ছে আমাদের যে বিনিয়োগ রয়েছে সেই বিনিয়োগের ব্যাপারে। এই পর্যায়ে আমরা শিখবো ঋণ, কিভাবে আমরা ঋণ নিতে পারি। কোন ধরনের আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান এই ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে, অর্থাৎ কোন ধরনের প্রতিষ্ঠান থেকে আমরা ঋণ নিতে পারি? সকল ব্যাংক, নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, ক্ষুদ্র দানকারী প্রতিষ্ঠান, অর্থাৎ যে কোনো ব্যাংক থেকে, নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান বা ক্ষুদ্র ঋণকারী প্রতিষ্ঠান থেকে আমরা হচ্ছে ঋণ নিতে পারি। এবং এই ঋণটা কাদের জন্য প্রযোজ্য? এই ঋণটা হচ্ছে দেশের নাগরিকদের জন্যই প্রযোজ্য বা যারা হচ্ছে এই ব্যাংকের সদস্য তাদের জন্য প্রযোজ্য। কোন প্রকার ঋণ কি ধরনের কার্যক্রমের উপর প্রদান করা হয়, অর্থাৎ অনেক রকমের ঋণ থাকে, সেই ঋণগুলো কাদের জন্য, মানে কোন কোন কার্যক্রমের উপর প্রদান করা হয় সেই ব্যাপারে আমরা জানবো। প্রথমত আমরা শিখবো দারিদ্র বিমোচন ঋণ। দারিদ্র বিমোচন ঋণ কি? ভূমিহীন কৃষক বা দারিদ্র জনগোষ্ঠীর আর্থিক উন্নয়নের জন্য 10 টাকা ব্যাংক হিসাব বা নফিল হিসাবে প্রদত্ত ঋণ। অর্থাৎ যারা একদম প্রান্তিক জনগণ, যারা হচ্ছে সমাজের পিছিয়ে পড়া জনগণ, তাদেরকে আসলে স্বাবলম্বী করার জন্য, তাদেরকে একটা একটা ভালো পর্যায়ে নিয়ে আসার জন্য বাংলাদেশ সরকার যে ঋণের ব্যবস্থা করেছে নফিল হিসাব, সেই নফিল হিসাবের মাধ্যমে তাদের অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য যে ঋণ দেওয়া হয় সেটাকে বলা হয়েছে দারিদ্র বিমোচন ঋণ। পরবর্তীতে আমরা জানবো কৃষি ঋণ। কৃষি ঋণ মূলত যারা হচ্ছে কৃষি পণ্যের উৎপাদনের সাথে সরাসরি জড়িত তাদেরকে প্রদান করা হয়। শস্য উৎপাদন, মৎস্য চাষ, গবাদি পশু এবং হাঁস মুরগি পালন ইত্যাদি কাজের সাথে যারা সরাসরি জড়িত তাদেরকে যে ঋণ দেওয়া হচ্ছে সেটাকে বলা হয়েছে কৃষি ঋণ। তারপর আমরা শিখবো সিএমএসএমই, অর্থাৎ আমরা প্রথম ধাপে, অর্থাৎ এই যে ক্লাসটি করছি, এই ক্লাসের যে প্রথম ভাগটি রয়েছিল, প্রথম ভাগে কিন্তু আমরা এটা সম্পর্কে জেনেছিলাম
সিএমএসএমই এটা পুরো নাম কি? যেমন ক্ষুদ্র এবং কুটির শিল্প, অন্যান্য ধরনের ছোট শিল্প, মাঝারি শিল্প ইত্যাদি যে এন্টারপ্রেনারশিপ গুলো আছে, এই ধরনের যে শিল্পগুলো রয়েছে, এই শিল্প প্রতিষ্ঠানগুলোকে যারা বৈধ ব্যবসার সাথে সম্পৃক্ত, তাদের জন্য তাদের ব্যবসাকে বাড়ানোর জন্য বা ব্যবসাকে প্রসারিত করার জন্য যে ঋণ প্রদান করা হয় সেটাকে মূলত বলা হয়েছে সিএমএসএমই ঋণ। অর্থাৎ ক্ষুদ্র, কুটির, মাঝারি, আহ তারপর হচ্ছে বড়, ছোট এই ধরনের ব্যবসার জন্য, ট্রেডিং ব্যবসা, ব্যবসার জন্য যানবাহন ক্রয়, কাজের উদ্দেশ্যে বিদেশ গমন, শিক্ষা গ্রহণ ইত্যাদির জন্য যে ঋণ দেওয়া হয় সেটাকে মূলত সিএমএসএমই ঋণ বলা হচ্ছে। নারী উদ্যোক্তা ঋণ, নারী উদ্যোক্তা ঋণ বলতে যেই সকল নারীরা নিজেরা উদ্যোগ গ্রহণ করে কোনো ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছে বা কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছে, তাদের ব্যবসাকে প্রসারিত করার জন্য বা তাদের ব্যবসা শুরু করার জন্য যে ঋণ দেওয়া হয় সেটাকে মূলত বলা হচ্ছে নারী উদ্যোক্তা ঋণ। দেশের কর্মক্ষম এবং সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করে তোলার জন্য সহজ শর্তে এই ঋণ প্রদান করা হয়ে থাকে। যেকোনো ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী নারী এই ঋণ গ্রহণ করতে পারে। অর্থাৎ আপনার ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হতে হবে একজন নারী, এবং সেই নারী অবশ্যই একটা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত থাকতে হবে। এরকম নারীকে মূলত এই ধরনের ঋণগুলো প্রদান করা হয়ে থাকে। বঙ্গবন্ধু যুব ঋণ। বঙ্গবন্ধু যুব ঋণ মানে হচ্ছে দেশের যে বেকার যুবক রয়েছে তাদের কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য এবং দারিদ্র্য বিমোচনের জন্য, তাদেরকে প্রশিক্ষণ প্রদান করার জন্য, অর্থনৈতিকভাবে দেশকে আরো শক্তিশালী করার জন্য যে ঋণ প্রদান করা হয় সেটাকে মূলত বলা হচ্ছে বঙ্গবন্ধু যুব ঋণ। অর্থাৎ বাংলাদেশের যে বেকার জনগোষ্ঠী রয়েছে, বেকার জনগোষ্ঠীকে কর্মক্ষম করার জন্য, তাদেরকে কাজের আওতায় নিয়ে আসার জন্য, তাদেরকে প্রশিক্ষণ প্রদান করার জন্য, অর্থনৈতিকভাবে তাদেরকে সচ্ছলতা প্রদান করার জন্য যে ঋণ দেওয়া হয় সেটাকে মূলত বলা হচ্ছে বঙ্গবন্ধু যুব ঋণ। এই যে আমরা ঋণগুলো সম্পর্কে জেনেছি, কৃষি ঋণ, দারিদ্র্য বিমোচন ঋণ, সিএমএসএমই ঋণ, নারী উদ্যোক্তা ঋণ, বঙ্গবন্ধু যুব ঋণ, এসব ছাড়াও কিন্তু আরো অনেক রকমের ঋণ রয়েছে, যেমন মেয়াদি ঋণ, তলবি ঋণ, চলতি ঋণ ইত্যাদি অনেক রকমের ঋণ কিন্তু রয়েছে। এগুলো আমরা পরবর্তী ক্লাসে আরো বিস্তারিত জানার, বোঝার চেষ্টা করব। এই যে আমাদের আর্থিক অন্তর্ভুক্তিমূলক সেবা প্রতিষ্ঠান রয়েছে, এই সেবাগুলো মূলত কাদের জন্য বা কারা এই সেবাগুলো পেয়ে থাকে? সকল নাগরিক যাদের বয়স 18 বা তার বেশি এবং বাংলাদেশের বৈধ জাতীয় পরিচয়পত্র রয়েছে তাদেরকে এই ঋণগুলো প্রদান করা হয়ে থাকে। প্রকৃত অর্থে যারা কোনো ব্যবসা বা উৎপাদন কাজের সাথে নিয়োজিত, যেমন কৃষক, শিল্প উদ্যোক্তা, দোকান মালিক, তাদেরকে এই ধরনের ঋণগুলো প্রদান করা হয়ে থাকে। কোনো সেবা প্রদানকারী, যেমন হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, পরিবহন প্রতিষ্ঠান ইত্যাদিতে যারা সম্পৃক্ত তাদেরকে এই ঋণগুলো প্রদান করা হয়ে থাকে। যিনি নিজেকে উপার্জনক্ষম করে তুলতে চাচ্ছেন, যেমন নতুন উদ্যোক্তা, শিক্ষিত, কর্মক্ষম বেকার জনগোষ্ঠী, তাদেরকে এই ঋণগুলো প্রদান করা হয়ে থাকে। অর্থাৎ আমরা জেনেছি কাদেরকে এই ঋণগুলো দেওয়া হতে পারে: যারা বাংলাদেশের নাগরিক, যারা প্রকৃত অর্থে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সাথে নিজেদেরকে নিয়োজিত করেছে, যারা নতুন কোনো ব্যবসা চালু করতে যাচ্ছে, বা যারা হয়তো কোনো সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে জড়িত, তাদেরকে এই ঋণগুলো দেওয়া হতে পারে। এ ধরনের আর্থিক অন্তর্ভুক্তমূলক সেবা গ্রহণ করার পূর্ব শর্ত কি? অর্থাৎ এই ধরনের সেবা গ্রহণ করার জন্য পূর্বে আপনাকে কি কি বিষয়ে এনশিওর হতে হবে বা পূর্ব শর্ত কি, প্রি কন্ডিশন গুলো কি? এই যে সেবা গ্রহণ করার জন্য যা যা প্রয়োজন তা হচ্ছে আমাদের জাতীয় পরিচয়পত্র, ছবি এবং জীবন বৃত্তান্ত লাগবে। অর্থাৎ আপনার এনআইডি কার্ড লাগবে, ছবি লাগবে, এবং আপনার যে জীবন বৃত্তান্ত রয়েছে, অর্থাৎ আপনি কিসের সাথে নিজেকে সংযুক্ত রেখেছেন, ব্যবসা করলে সেই ব্যবসাটা কিরকম, ব্যবসার ধরন কি, আয়ের উৎস কি ইত্যাদি বিভিন্ন বিষয় লাগবে। বৈধ অর্থনৈতিক কার্যক্রম, অর্থাৎ আপনাকে অবশ্যই কিন্তু কোন একটা অর্থনৈতিক কার্যক্রমের সাথে নিজেকে সম্পৃক্ত করতে হবে। আপনাকে তো শুধু শুধু ঋণ দেবে না, শুধু শুধু ঋণের মধ্যে সে টাকাটা খরচ করে ফেলবেন। আপনি অবশ্যই কোন একটা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে বা কোন একটা প্রতিষ্ঠানের সাথে নিজেকে জড়িত রাখতে হবে, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু ঋণটা প্রদান করা হবে। তারপর বলা আছে ব্যবসা করার যে লাইসেন্স বা সনদ, অর্থাৎ আপনার যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তার কিন্তু একটা লাইসেন্স রয়েছে বা সনদ রয়েছে, সেই ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স বা সনদটিও কিন্তু সেখানে আপনাকে প্রদান করা লাগবে। কিছু কিছু ক্ষেত্রে জামানত, অর্থাৎ আপনি যদি কোনো বড় অ্যামাউন্টের ঋণ আনতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিছু জামানত দিতে হবে, যেমন আপনার সম্পত্তির কাগজপত্র বা আপনার বাড়ির যে দলিল রয়েছে বা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জায়গার যে দলিল রয়েছে, এই দলিলগুলো জমা রাখার বিপরীতে আপনাকে ঋণ দেওয়া হতে পারে। ব্যক্তিগত গ্যারান্টি, ব্যক্তিগত গ্যারান্টি বলতে মূলত বলা হয়েছে আপনি যে ঋণ আনছেন, অনেক অনেক প্রতিষ্ঠান আছে যারা হয়তো আপনাকে পার্সোনালি চিনে না, ব্যক্তিগতভাবে চিনে না, কিন্তু আপনার সমাজে গুরুত্বপূর্ণ যে মানুষ রয়েছে, যেমন আপনার সমাজের চেয়ারম্যান থাকতে পারে, শিক্ষক থাকতে পারে, বা গুরুত্বপূর্ণ যারা রয়েছে যাদেরকে হয়তো ওই ব্যাংকগুলো চিনে, আপনি যদি তাদেরকে নিয়ে যান তাদের রেফারেন্স আপনাকে ঋণ দিতে পারে, যেটাকে বলা হয়েছে ব্যক্তিগত গ্যারান্টি। তারপরে আসে ব্যবসায়িক লেনদেনের তথ্য, অর্থাৎ আপনি যে ব্যবসা করছেন তার জন্য কিন্তু আপনার লেনদেনের তথ্য রয়েছে, বা আপনার কাছে কিন্তু পেপার রয়েছে যে আপনি এত টাকা আয় করেছেন, এত টাকা ব্যয় করেছেন, বা এত টাকা এখানে দিয়েছেন, এত টাকা ওখানে দিয়েছেন। এই যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো কিন্তু সেখানে জমা দিতে হবে।
কর পরিশোধের প্রমাণ, আপনি যে ব্যবসা প্রতিষ্ঠান থেকে কর প্রদান করছেন, তার যে প্রমাণপত্র রয়েছে সেই প্রমাণপত্র কিন্তু সেখানে হাজির করতে হবে। কিছু, কিছু ক্ষেত্রে পেশাগত শিক্ষার সনদ, অর্থাৎ আপনি যে আ পে যে পেশায় নিয়োজিত আছেন, এই পেশার জন্য আপনার যেই সনদটা রয়েছে বা সেই প্রতিষ্ঠান থেকে আপনাকে যে সনদটা দেওয়া হচ্ছে, সেই সনদের ফটোকপি হয়তো আপনাকে জমা দেওয়া লাগতে পারে। সেবা গ্রহণের খরচ কেমন? এই ধরনের সেবা গ্রহণ করার জন্য কিরকম খরচ আপনাকে করা লাগতে পারে বা কি ধরনের খরচ লাগবে? অন্তর্ভুক্তিমূলক সেবা আওতাদানকারী ঋণের উপর প্রতি বছর নির্দিষ্ট হারে মুনাফা প্রদান করতে হয়। ঋণের প্রকৃতি ভেদে মুনাফার হার বার্ষিক ৩ থেকে ৯% হয়ে থাকে। অর্থাৎ আপনি যে ঋণগুলা নিচ্ছেন, এই ঋণগুলার জন্য ব্যাংকগুলোকে কিন্তু আপনাকে প্রতি বছরে একটি নির্দিষ্ট পরিমাণের মুনাফা দিতে হবে। সেই মুনাফাটার হার হচ্ছে ৩ থেকে ৯%। একেকটা ব্যাংক ঋণের ক্রাইটেরিয়া বা ঋণের ধরনের উপর ভিত্তি করে কিন্তু যে মুনাফার হার রয়েছে, এই মুনাফার হারটা নির্ধারণ করা থাকে। যেমন কোন ব্যাংক হয়তো ৩% চার্জ করতে পারে, কোন ব্যাংক হয়তো 5% চার্জ করতে পারে, কোন ব্যাংক হয়তো 10% চার্জ করতে পারে। এরকম করে কিন্তু একেকটা ব্যাংক একেক রকম হারে মুনাফা নিয়ে থাকে। ব্যাংকিং নির্ধারিত বিভিন্ন ধরনের সার্ভিস ফি, যেমন এই যে ব্যাংক আপনাকে ঋণ দিচ্ছে, এই ঋণের উপর ভিত্তি করে কিন্তু আপনাকে বিভিন্ন রকম সার্ভিস ফি দেয়া লাগতে পারে। যে সার্ভিস ফিটা অবশ্যই আপনি যে টাকাটা নিয়েছেন, ঋণটা নিয়েছেন সেটার সাথে সংযুক্ত থাকে। এ পর্যায়ে আমরা জানবো এই ধরনের আর্থিক অন্তর্ভুক্তিমূলক সেবাদানকারী প্রতিষ্ঠানের গ্রহণের সুবিধা কি? অর্থাৎ আপনি যে ধরনের সেবাগুলো নিবেন, এদের মূলত সুবিধাটা কোন জায়গায়? আর্থিক সহযোগিতা গ্রহণের মাধ্যমে নিজের আ আর্থিক কার্যক্রম বৃদ্ধি, অর্থাৎ এই যে সেবাটা আপনি নিচ্ছেন, এই সেবাটা নেওয়ার মাধ্যমে কিন্তু আপনার যে অর্থনৈতিক কার্যক্রম রয়েছে, এই অর্থনৈতিক কার্যক্রমের যেই গতিশীলতা সেটা আপনি আনয়ন করতে পারেন। আপনি নতুন ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে পারেন, কৃষি বা শিল্পের উৎপাদন বৃদ্ধি করতে পারেন। অধিক সেবা প্রদানের সক্ষমতা অর্জন করতে পারেন। নিজ জীবিকার পরিবর্তন বা উন্নয়নের মাধ্যমে আয় বৃদ্ধি করতে পারেন। অর্থাৎ আপনি যে ব্যাংকগুলো থেকে টাকা আনছেন বা ঋণ নিচ্ছেন, এই ঋণগুলো নিয়ে আপনি কি ধরনের সুবিধা বা কি রকমের সফলতা আপনি পেতে পারেন। অর্থাৎ আপনি আপনার ব্যবসার পরিসর বাড়াতে পারেন, নতুন কোনো ব্যবসা প্রতিষ্ঠান দিতে পারেন বা আপনার যে ব্যবসা ছিল সেটাকে বাড়াতে পারেন। বা হচ্ছে আপনি যে পেশাতে নিয়োজিত ছিলেন সেখানে হয়তোবা আপনি সেটাকে আরো বেশি উন্নত করতে পারেন বা নতুন, নতুন সেবা সেখানে যুক্ত করতে পারেন। এই পর্যায়ে আমরা জানবো অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবার ধরন বীমা। একটু আগে আমরা ঋণ সম্পর্কে জেনেছি, এবার আমরা বীমা সম্পর্কে জানবো। অর্থাৎ বীমাটা কাদের জন্য সেটা তারা কিভাবে করে থাকবে। কোন ধরনের আর্থিক প্রতিষ্ঠান সেবাদানকারী প্রতিষ্ঠানের সুবিধা প্রদান করে? বীমা আপনি কোন ব্যাংক থেকে বা কোন জায়গা থেকে আপনি বীমা পেতে পারেন? সাধারণত সকল বীমা প্রতিষ্ঠান বা জীবন বীমা প্রতিষ্ঠান, অর্থাৎ যেই ধরনের প্রতিষ্ঠান বীমা প্রদান করে থাকে বা সকল ধরনের জীবন বীমা প্রতিষ্ঠান থেকে আপনি হচ্ছে এই বীমার সুবিধাটা গ্রহণ করতে পারেন। এই ধরনের আর্থিক সেবামূলক অন্তর্ভুক্তিমূলক সেবা কাকে দিয়ে থাকে? এই যে বীমার কথাটা আমরা বললাম, বীমাটা আপনারা নিতে পারেন যেকোনো রকম বীমা প্রতিষ্ঠান থেকে বা জীবন বীমা প্রতিষ্ঠান থেকে। এই বীমাটা কাদের জন্য? দেশের সকল প্রাপ্তবয়স্ক নাগরিক, অর্থাৎ যাদের বয়স ১৮ বছরের বেশি, বাংলাদেশের বৈধ নাগরিকপত্র রয়েছে তাদের জন্য কিন্তু এই সেবাটা উন্মুক্ত। পাশাপাশি বৈধ সকল প্রতিষ্ঠান, যেমন কোনো ব্যবসা প্রতিষ্ঠান হতে পারে, কোনো সংগঠন হতে পারে, এনজিও হতে পারে। অর্থাৎ এখানে একটা ব্যক্তিও বীমা করতে পারে, একটা ব্যবসা প্রতিষ্ঠানও বীমা করতে পারে বা কোনো রকমের একটা এনজিও সংগঠন তারাও কিন্তু এই বীমার অন্তর্ভুক্ত হতে পারে। এই ধরনের আর্থিক অন্তর্ভুক্তিমূলক সেবা দেওয়ার জন্য আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো কি, কি চায়? অর্থাৎ আপনার কাছ থেকে কি রকমের কাগজপত্রগুলো তারা চেয়ে থাকবে বা কি ধরনের কাগজপত্রগুলো তাদের দরকার হতে পারে? আপনার জাতীয় পরিচয়পত্রের ছবি এবং জীবন বৃত্তান্ত। আপনার জাতীয় পরিচয়পত্র লাগবে, আপনার ছবি লাগবে, পাশাপাশি আপনার জীবন বৃত্তান্ত লাগবে। আপনি কিসের সাথে নিজেকে নিয়োজিত করেছেন, কোথায় আছেন, কিভাবে আছেন, এই ব্যাপারগুলো তাদেরকে দিতে হবে। কেওয়াইসি সংক্রান্ত তথ্য, যেটা আমরা একটু আগে বলেছিলাম, কেওয়াইসি হচ্ছে মূলত ইন্টারনেটের মাধ্যমে আপনার যে তথ্যগুলাকে তাদের সংরক্ষণে রাখতে হয়। যেমন আপনার ফিঙ্গারপ্রিন্ট হতে পারে, আপনার চোখের আইরিস স্ক্যান হতে পারে, আপনার ছবি হতে পারে, আপনার জাতীয় পরিচয়পত্রের তথ্য হতে পারে। এইখানে যে তথ্যগুলো লাগবে, তথ্যগুলো সেখানে দিতে হবে। নমিনি সংক্রান্ত তথ্য, অর্থাৎ আপনি যদি মৃত্যুবরণ করেন সেক্ষেত্রে আপনার অপরিবর্তে কারা হচ্ছে টাকাগুলো পাবে সে তথ্যটা দিতে হবে। প্রাতিষ্ঠানিক বা ব্যবসায়িক সনদপত্র, আপনি যে প্রতিষ্ঠানের নামে বীমা করতে চাচ্ছেন তার যে সরকারি সনদপত্র রয়েছে বা যে দলিল রয়েছে সেই দলিলগুলো তাদেরকে উপস্থাপন করতে হবে। সেবা প্রদানের বিনিময়ে কি প্রদান করতে হয় বা সেবা প্রদানের জন্য কি মূল্য নিয়ে থাকে? এই যে সেবাগুলো তারা দিচ্ছে তার জন্য কিরকম ফি তারা নিবে বা কিরকম মূল্য তাদেরকে দিতে হবে? নির্ধারিত পরিমাণ পলিসি মূল্য, অর্থাৎ যেটাকে আমরা বলেছিলাম যে আমাদের এখানে একটা প্রিমিয়াম থাকে। এই যে প্রিমিয়াম সেটাকে মূলত বলা হয়েছে পলিসি মূল্য। এই পলিসি মূল্যটা আসলে একেক জায়গায় একেক ক্ষেত্রে একেক রকম হয়ে থাকে। অর্থাৎ ক্ষেত্রভেদে এটা হচ্ছে এদিক সেদিক হতে পারে। নির্ধারিত পরিমাণ পলিসি মূল্যটা মূলত বীমা প্রতিষ্ঠানকারী এবং যে বীমা করছে ২ জনের মধ্যে একটা আলোচনা সাপেক্ষে নির্ধারণ হয়ে থাকে। নির্ধারিত পরিমাণ পলিসি কিস্তি, যেই
প্রিমিয়ামটা নির্ধারণ করা হবে, সেই প্রিমিয়ামটা কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পর অবশ্যই বীমা কোম্পানিকে প্রদান করতে হবে। এরপর যে আমরা জানবো এই ধরনের আর্থিক অন্তর্ভুক্তিমূলক সেবা গ্রহণের সুবিধা কি, অর্থাৎ এই যে আপনি সেবাগুলো নিচ্ছেন এই সেবাগুলো গ্রহণের সুবিধা কি। দুর্ঘটনার কারণে বা কোনো রকমের ব্যবসায়ী বা সম্পত্তির মালিকদের যে অর্থনৈতিক ক্ষতির মুখোমুখি হতে হয়, সাধারণ বীমা কোম্পানি থেকে সেগুলো পূরণ করা সম্ভব হয়। অর্থাৎ দুর্ঘটনার কারণে আপনার যদি ব্যবসা প্রতিষ্ঠানের কোনো ক্ষয়ক্ষতি হয়, সেটা কোনো ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে বীমা প্রতিষ্ঠানকারী আপনাকে একটি কম্পেনসেশন বা কিছু অর্থ দিয়ে থাকবে, যেটা দিয়ে আপনি হয়তো ক্ষতির পরিমাণটা কিছুটা হলেও কমাতে পারেন। হঠাৎ মৃত্যু হলে মৃত্যু মানুষের পরিবার আর্থিক সহযোগিতা পায়। অর্থাৎ যে বীমা করেছে তার যদি কোনো কারণে মৃত্যু হয়, মৃত্যুর কারণে আহ তার যে হচ্ছে ক্ষতিটা হয়, এই ক্ষতিটা কিন্তু হচ্ছে সেইভাবে করে সে পুষিয়ে নিতে পারে বীমাকারী প্রতিষ্ঠান থেকে। নির্দিষ্ট সময় পরে জীবন বীমা থেকে জমাকৃত অর্থ মুনাফা স্বচ্ছ একত্রে পাওয়া যায়, যা পরিবারের আর্থিক প্রয়োজন পূরণ করতে সক্ষম হয়। অর্থাৎ আপনি যখন জীবন বীমা করবেন এবং জীবন বীমার যে নির্দিষ্ট সময় থাকে, এই নির্দিষ্ট সময় যখন পার হয়ে যায়, তখন বীমা প্রতিষ্ঠানকারী আপনাকে একটা মোটা অঙ্কের টাকা প্রদান করে থাকে, মুনাফা এবং সুদসহ। সেই টাকাটা একসাথে পাওয়ার মাধ্যমে কিন্তু একটি পরিবার আর্থিকভাবে সচ্ছল হতে পারে বা হচ্ছে তাদের পরিবারের যে সামগ্রিক অবস্থাটা সেটা উন্নতি করতে পারে। বিভিন্ন ধরনের সুরক্ষা পাওয়া, যেমন শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি। বিভিন্ন রকমের বীমা রয়েছে, যেমন শিক্ষা বীমা বা স্বাস্থ্য বীমা। এই ধরনের বীমাগুলো করার মাধ্যমে হচ্ছে আপনি কিন্তু স্বাস্থ্যের সুরক্ষার জন্য নিশ্চিত থাকতে পারেন বা শিক্ষা ব্যবস্থার জন্য নিশ্চিত থাকতে পারেন। এ পর্যায়ে আমরা জানবো অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবার ধরন, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা হচ্ছে এমএফএস অ্যাকাউন্ট। এমএফএস অ্যাকাউন্ট মূলত হচ্ছে কাদের জন্য, বা এই সম্বন্ধে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো এবং প্রশ্নগুলোর উত্তর। কোন ধরনের আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান এই সুবিধা প্রদান করে থাকে, অর্থাৎ কারা এই ধরনের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএস সার্ভিসগুলো প্রদান করে থাকে। সকল ব্যাংক, নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, অর্থাৎ যে কোনো ব্যাংক বা নন ব্যাংক প্রতিষ্ঠানগুলো এই সেবাগুলো দিয়ে থাকে। এই ধরনের আর্থিক অন্তর্ভুক্তিমূলক সেবা কাকে দেয়, এই সেবাগুলো মূলত কাদের জন্য, কারা এই ধরনের সেবাগুলো পেয়ে থাকে। বাংলাদেশের নাগরিক যার নামে একটি বৈধ মোবাইল সিম আছে, অর্থাৎ বাংলাদেশের নাগরিক হতে হবে যার এনআইডি কার্ড রয়েছে, জাতীয় পরিচয়পত্র রয়েছে, পাশাপাশি একটি বৈধ মোবাইল সিম কার্ড রয়েছে। এ ধরনের আর্থিক অন্তর্ভুক্তিমূলক সেবা দেওয়ার জন্য আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো কি চায়? তারা মূলত আপনার কাছে কি জিনিস চাইতে পারে? তারা আপনার জাতীয় পরিচয়পত্র চাইতে পারে, ছবি চাইতে পারে এবং বাংলাদেশের যেকোনো মোবাইল অপারেটরের একটি সক্রিয় এবং রেজিস্টার্ড সিম চাইতে পারে। অর্থাৎ যে সিমে আপনি আপনার অ্যাকাউন্টটি ওপেন করবেন বা আপনি আপনার অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন, সেই সিমের তথ্য, আপনার জাতীয় পরিচয়পত্রের তথ্য এবং আপনার ছবি, এই বিষয়গুলোই কিন্তু এই প্রতিষ্ঠানগুলো চেয়ে থাকে। সেবা প্রদানের বিনিময়ে কি প্রদান করতে হয় বা সেবা প্রদানের জন্য কত মূল্য নিয়ে থাকে। এই যে সেবাগুলো দিচ্ছে তারা এর বিনিময়ে কি মূল্য নিয়ে থাকে বা আমাদেরকে কি প্রদান করতে হয়। এই সেবার অধীনে টাকা প্রেরণ এবং গ্রহণের জন্য নির্ধারিত চার্জ প্রদান করতে হয়। অর্থাৎ আপনি যদি হচ্ছে টাকা পাঠাতে চান, সেক্ষেত্রে এই প্রতিষ্ঠানগুলোতে একটা নির্দিষ্ট হারে টাকা জমা দিতে হয় বা টাকা কেটে রাখে। আবার আপনি যখন টাকা উত্তোলন করেন সেক্ষেত্রেও কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণের অর্থ তারা কেটে রাখে। যেমন আমরা যদি বিকাশের কথা বলি, বিকাশে হচ্ছে প্রতি হাজারে ৳20 করে কেটে রাখে টাকা উত্তোলনের সময়। বা আপনি যদি টাকা পাঠাতে চান সেক্ষেত্রে ৳5 করে কেটে রাখে। এই ধরনের আর্থিক অন্তর্ভুক্তিমূলক সেবা গ্রহণের সুবিধা কি? এই ধরনের সেবাগুলো গ্রহণ করার মাধ্যমে কি সুবিধা আপনি ভোগ করতে পারেন? সুবিধাগুলো যদি আমরা দেখি, এই ধরনের সেবা গ্রহণের ফলে আর্থিক লেনদেন সহজ হয়, নিরাপদ হয় এবং দ্রুত হয়। অর্থাৎ আপনি খুব অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের যেকোনো প্রান্তে খুব সহজে দ্রুত কিন্তু টাকা পাঠাতে পারেন। আর্থিক সেবা প্রদানের জন্য সময়ের বাধ্যবাধকতা নেই। অর্থাৎ রাত, দিন যেকোনো সময় খোলা বন্ধ যেকোনো সময় কিন্তু আপনারা এই সেবাগুলো গ্রহণ করতে পারেন। সেটা হচ্ছে গ্রাহকের সুবিধা অনুযায়ী। অর্থাৎ আপনার এখন টাকা প্রয়োজন, আপনি এখনই কিন্তু টাকা পাঠাতে পারছেন। আবার আপনার এখন টাকা উত্তোলন প্রয়োজন, আপনি এখনই কিন্তু টাকাটা উত্তোলন করতে পারছেন। বাংলাদেশের যেকোনো স্থানে বসে কিন্তু আপনি সেবাটা নিতে পারছেন। অর্থাৎ বাংলাদেশে যেখানে আপনি থাকেন না কেন, গ্রামে, গঞ্জে, শহরে যেখানে থাকেন না কেন, এই সেবাগুলো কিন্তু খুব সহজে আপনি নিতে পারছেন। এবং যেকোনো স্থান থেকে কিন্তু লেনদেন করতে পারছেন। অর্থাৎ আপনাকে কিন্তু কোনো প্রতিষ্ঠানে যাওয়ার প্রয়োজন পড়ছে না। অর্থাৎ আপনার ঘরে বসে খুব সহজে কিন্তু এই ধরনের লেনদেন আপনি করতে পারছেন। এই পর্যায়ে এখানে বেশ কিছু দৃশ্যপট দেয়া আছে। সেই দৃশ্যপটগুলো পড়ে আশা করছি আপনারা পুরো চ্যাপ্টারের যেই আ আ পড়াশোনার বিষয়টা ছিল সেটা শিখে এই, এই যে দৃশ্যপটগুলো আছে সেই দৃশ্যপটগুলোর অ্যান্সার দিতে চেষ্টা করবেন। আশা করছি আপনাদের সেখানে বড় কোনো সমস্যা হবে না। তারপরে যদি কোনো দৃশ্যপট বা হচ্ছে কোনো বিষয় নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর কমেন্ট বক্সে দিয়ে দিতে। এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। কেমন লাগলো আমাদের এই ক্লাস? অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে যেই সাবস্ক্রাইব বাটনটি রয়েছে, এখনো যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সেখানে সাবস্ক্রাইব করে দিবেন।
কেননা প্রতিনিয়তই কিন্তু আমরা নতুন, নতুন ক্লাসের ভিডিও আপলোড করছি এবং নতুন, নতুন যেই কারিকুলাম রয়েছে বর্তমানে এই কারিকুলাম উপর ভিত্তি করে প্রত্যেকটা শ্রেণীর জন্য, প্রত্যেকটা ক্লাসের জন্য আমরা কিন্তু বিষয়ভিত্তিক, শ্রেণীভিত্তিক আলাদা, আলাদা ক্লাস এখানে দিচ্ছি। যাতে করে শিক্ষার্থীরা খুব সহজেই বিষয়গুলো বুঝতে পারে। যেহেতু কারিকুলাম নতুন, অভিভাবকদের যেমন এই ব্যাপারে তেমন কোনো আইডিয়া নেই। পাশাপাশি কিন্তু যারা শিক্ষার্থী বন্ধুরা রয়েছে তাদেরও তেমন স্বচ্ছ আইডিয়া নেই বা তাদের মনে অনেক সময় প্রশ্ন থাকে কিরকম পরীক্ষা হতে পারে, কিভাবে প্রশ্ন হতে পারে। তো আমরা চেষ্টা করছি আমাদের ক্লাসগুলোতে সব বিষয়ে আপনাদেরকে সহজে বোঝানোর, সহজে একটা ধারণা দেওয়ার, যাতে করে শিক্ষার্থীরা এই ব্যাপারটা থেকে কিছুটা হলেও উপকৃত হতে পারে। তো আমাদের ক্লাস কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার যেকোনো প্রশ্ন সেটা কমেন্ট করে জানাতে পারেন। আমাদের সম্মানিত অ্যাডমিন মহোদয় আছে, তারা আপনাদের সকল প্রশ্নের উত্তর যথাযথ সময়ে প্রদান করবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।